সবাই ভালো আছে। সো আজকে আমরা পড়ব উদ্ভাস ভার্সিটি কোশ্চেন ব্যাংকের চলন্ত অধ্যায়টা। শুধুমাত্র এই অধ্যায়টা বাকি ছিল, বাকি অধ্যায়গুলো কিন্তু করে দেওয়া আছে। সো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে ভাইয়া এই একটা অধ্যায়টা একটু করাই দেন, প্লে লিস্টটা শেষ হয়ে যাক তাহলে। সো এর জন্যই আর কি তোমাদের রিকোয়েস্টে আমি জাস্ট চলতরিটা শেষ করে দেবো এখন। আর চলো তাহলে শুরু করি। আর চলো তো বেসিক কিছু সূত্র বুঝছো, মানে এগুলো বেসিক কথাবার্তা তো এখন বলাটা, যাই হোক আমি তারপরও যতটুকু বলা সম্ভব আমি ততটুকু বলবো। আর বেসিক যেসব সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা একটু আগে দেখে নিও। আর যদি কষ্ট করতে নাই চাও, সো ভিডিওটা পজ করে এই যে এখানে দেখো, এই যে টাইপ ওয়ানের আগে যে সব প্রত্যেকটা টাইপের আগে কিন্তু বেসিক কথাবার্তাগুলো দেওয়া আছে। এই কথাবার্তাগুলো আমি পড়বো না। তোমার যদি একটু প্রবলেম হয় তুমি ভিডিওটা পজ করে তুমি এই কথাগুলো পড়বা, দেন তুমি আমার এমসিকিউ সলভে যাবা। বুঝতে পারছো? আর কারো যদি কোথাও যে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানাবা, তুমি আনসার পাবা। তাহলে চলো শুরু করি। সো ফার্স্টে দেখো এই যে এই বেসিক কথাবার্তা, মানে যাদের একটু প্রবলেম আছে ওরা এই বেসিক কথাবার্তাগুলো একটু দেখবা। তাহলে চলো শুরু করি। ফার্স্টে দেখো এক নম্বর কি বলছে যে বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে। বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে দেখো তো আপেক্ষিক রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। আপেক্ষিক রোধ উপাদান উপাদান আছে এখানে, উপাদান নাই, তার মানে কি এটার আনসার নাই। এটা ব্ল্যাঙ্ক রাখলেই তুমি এটাতে নাম্বার পাবা। দেখো রোদ যদি বলতো রোদ, তাহলে কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করে, ঠিক আছে। প্রস্থ যদি ক্ষেত্রফলের উপর নির্ভর করে, ঠিক আছে। তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে। কিন্তু দেখো এই তড়িৎ প্রবাহ এটা আবার হবেই না, তড়িৎ প্রবাহ এটা হবে না। এই যে দেখো রোদ চারটা বিষয়ের উপর নির্ভর করে, তো তড়িৎ প্রবাহের দৈর্ঘ্য, তারপরে বলছি প্রস্থ যদি ক্ষেত্রফল, তাপমাত্রা এবং তারের উপাদান, এই চারটা বিষয়ের উপর তোমার যে রোধটা নির্ভর করে। কিন্তু আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। আপেক্ষিক রোধটা শুধুমাত্র কিসের উপর নির্ভর করে? উপাদানের উপর। সো যেহেতু এখানে উপাদান নাই, এটা ব্ল্যাঙ্ক রাখতে হবে, এটা ব্ল্যাঙ্ক রাখলে তুমি নাম্বার পাবা। চলো নেক্সট 2 নম্বরটা বলছে যে একটি তামার তারের মুক্ত ইলেকট্রন ঘনত্ব, আচ্ছা মুক্ত ইলেকট্রন ঘনত্ব দিছে এত পার মিটার কিউব এবং প্রবাহ ঘনত্ব দিছে এত, তাহলে তারটিতে ইলেকট্রন তাড়ন বেগ কত। সো জাস্ট শুধুমাত্র সূত্রটা ফেলাবা। সূত্রটা কি বলো? সূত্রটা বলো আই ইজ ইকুয়াল টু, দাঁড়াও, আরে এমন হচ্ছে কেন, দাঁড়াও একটু, জানি সূত্র জানি আই ইজ ইকুয়াল টু নেভি, NAVE। আই ইজ ইকুয়াল টু কি? আই ইজ ইকুয়াল টু নেভি। এখন দেখো এখান থেকে আমরা কি কি তারা চাইছে, এটা কি তারা চাইছে হবে মানে যে ভি, তার বেগ চাইছে, তার মানে ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু আই ডিভাইড বাই NAE। এখন দেখো তোমাকে কি কি তারা দেওয়া দিছে, তোমাকে দিছে যে ইলেকট্রনের ঘনত্ব দিছে আর প্রবাহ ঘনত্ব দিছে না। একক আয়তনে ইলেকট্রনের ঘনত্ব। সো এখানে ইলেকট্রনের ঘনত্ব কোনটা? ইলেকট্রনের ঘনত্ব হলো তো মানে যে এনটা হবে ইলেকট্রনের ঘনত্ব, তুমি এখানে এই মানটা বসাবা। দেন তোমাকে বলছো প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব ভাই কোনটা? প্রবাহ ঘনত্ব হলো যেটা, প্রবাহ ঘনত্ব এই যে আই ডিভাইড বাই IA, যে এইটুকু হলো তোমার প্রবাহ ঘনত্ব। শুধু তুমি কি করবা, এই উপরে এই প্রবাহ ঘনত্বের মানটা বসাবা। দেন ইটা কি, হলো ইলেকট্রনের চার্জ, ওই যে 1.6 ইন্টু 10⁻⁻⁻⁻⁰ সো এটা হবে ইলেকট্রনের চার্জ। সো সব মান দেওয়া আছে, শুধুমাত্র তুমি বসাবা, বসানোর পরে যা আনসার আসবে সেটাই তোমার আনসার, বুঝছো? সো কিন্তু মেন সূত্রটা কি? মেন সূত্রটা হলো আই ইজ ইকুয়াল টু NAVE, এটা মনে রাখবা। আচ্ছা চলো নেক্সট। নেক্সট আমাকে বলছে যে একটি সাধারণ সার্কিটের বিদ্যুৎ প্রবাহ সার্কিটের চারপাশের ঘোরার সাথে সাথে হ্রাস পায়, সার্কিট বারবার সব অবস্থানে একই, সার্কিটের বরাবর সব অবস্থানে একই। হ্যাঁ এটাই সেম। মানে একটা সার্কিট ধরো, একটা তারই ধরো, একটা তারের যখন কারেন্ট ফ্লো হয় তখন ওই তারের সব জায়গায়, তারের এখানে যে তারের সব জায়গাতেই তোমার যে তড়িৎ প্রবাহের ঘনত্ব বলো বা তড়িৎ প্রবাহ রেট বলো সবসময় থাকবে সমান, বুঝছো? তুমি তুমি এখানে ধরলে যে শকটা খাবা, তোমার অপর বন্ধু এখানে ধরলেও সেম শকটাই খাবে, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট। বলছে যে যে যন্ত্রের সাহায্যে রোধ, বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় তাকে কি বলে। মানে একটা যন্ত্রের মাধ্যমেই সব তুমি পরিমাপ করে ফেলবা, একটা যন্ত্রে দিয়েই সব পরিমাপ করে ফেলবা। ধরো তুমি এটা জানো না, বাট তুমি কমন সেন্স অ্যাপ্লাই করলে কিন্তু এটা পারা যায়। এই মিটার দিয়ে কী করে ভাই? তড়িৎ প্রবাহ মাপে। ভোল্ট মিটার দিয়ে কী মাপে? বিভব পার্থক্য মাপে। ওহম দিয়ে কী মাপে? রোধ মাপে। কিন্তু বলছে তিনটাই মাপে, তার মানে তিনটাই যদি মাপতে হয় তাহলে মাল্টিপল একটা অপশন লাগবে না? তার মানে কি? মাল্টিমিটার। এটা কিন্তু কমন সেন্সের আনসার, এটা পড়ার দরকার নাই, জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করলে কিন্তু এটা পারা যায়। দেন এসে বলছে কিউ আদান বিশিষ্ট একটি গোলকে একটি
অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে ওমেগা কণিক বেগে ঘোরানো হচ্ছে। ওকে, ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে, মানে কি পরিমাণ আধান বলছে, দেখো এখানে বলছে যে কিউ পরিমাণ আধান একটি গোলকের একটি অপরিবাহী সুতার মাধ্যমে ওমেগা কণিক বেগে ঘুরাইতেছে, মানে একটা আধানটাকে ওমেগা কণিক বেগে ঘুরাইতেছে, তোমাকে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে তোমাকে সেটা দ্বারা বের করতে বলছে। আচ্ছা চলো, আমরা সূত্র কি জানি, সূত্র জানি, মানে কি চাইছে এটা কি তড়িৎ প্রবাহ, মানে কি আই চাইছে না, আমরা কি জানি আই ইজ ইকুয়াল টু তড়িৎ প্রবাহ চাইছে, আমাকে কিউ দিছে, তাহলে সূত্রটা কি হবে, আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই টি। আমাকে এখন এটাই বের করতে হবে। এখান থেকে কী দেওয়া নাই দেখো তো, অপশন কিন্তু কোথাও টি নাই, আমাকে সো টিটাকে রিপ্লেস করতে হবে। টিটাকে আমি কীভাবে রিপ্লেস করবো ভাই, দেখো আমাকে কি দিছে, ওমেগা তারা দিছে, আমাকে মানে কি একটা কৌণিক বেগ তারা দিছে। সো আমরা এখান থেকে টিটাকে কীভাবে রিপ্লেস করতে পারি, আমরা কি জানি যে টি ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইড বাই ওমেগা, মানে ওমেগা ইজ ইকুয়াল টু মানে কনিক বেগ ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইড বাই টি। সো আমরা যদি এখানে টিটা বের করি তাহলে টিটা কী হবে, 2 পাই ডিভাইড বাই ওমেগা হবে, এটা হবে না? তাহলে আমাদের কাজটা কী হবে, কাজটা হবে এই টি এর জায়গায় টি না লিখে আমরা 2 পাই ডিভাইড বাই ওমেগা লিখবো। সো ওমেগা নিচে যদি লিখি তাহলে কি ওমেগা কি উপরে চলে যাবে না, উপরে চলে যাবে, তাহলে আনসার কি আসতেছে, কিউ ওমেগা ডিভাইড বাই 2 পাই, এই যে 4 নাম্বারটা আনসার। বুঝছো, বুঝছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো নেক্সট, বলছি যে একটি তামার তাদের রোধ হবে আর, এবং দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাসার্ধ বিশিষ্ট, দ্বিগুণ দৈর্ঘ্য ও ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার তারের রোধ বের করতে বলছে। আমরা আর ইজ ইকুয়াল টু কী জানি, আর ইজ ইকুয়াল টু জানি যে আচ্ছা আর সমানুপাতিক চিহ্নই দিই, ডিভাইড বাই এ, আবার এর জায়গায় আমরা কি লিখতে পারি, এটা না লিখে আমরা কিন্তু পাই আর স্কোয়ার লিখতে পারি কিনা। তাহলে যখন দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে উপর হবে দ্বিগুণ, এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে এখানে কী হবে, 2 স্কোয়ার মানে 4 হবে। আলটিমেটলি আমরা যদি কাটাকাটি করি কী থাকতেছে, 1/2 থাকতেছে, তার মানে কি আরটা নিউ আর কত হবে, যে প্রথম আরের থেকে অর্ধেক, প্রথম আরের অর্ধেক, এই যে 1 নম্বরটা আনসার। চলো নেক্সট, বলছে যে এই সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য 1 মিটার, দৈর্ঘ্য আচ্ছা সমান রোধ বিশিষ্ট দুটি তামার তাদের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার এবং 16 মিটার, তার দুটি ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে। আচ্ছা দেখো ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে, বের করবো সমস্যা নেই। আমরা কি জানি আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি, সরি আর প্রপোর্শনাল টু এল ডিভাইড বাই এ না লিখে আমি আর স্কোয়ার লিখি। আচ্ছা এ না লিখে আমি আর স্কোয়ার লিখি, তাহলে দেখো এ না লিখে আমি আর স্কোয়ার লিখলাম, দেন এখান থেকে কী আসতেছে, আমাকে কী বের করতে বলছি, ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে। আমার বলছে আর সমান R1 এবং R2 সমান, তাহলে আমরা লিখতে পারি না যে L1 ডিভাইড বাই R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু L2 ডিভাইড বাই R2 স্কোয়ার, যেহেতু দুইটা রোধই আমার সমান। এখন দেখো জাস্ট শুধুমাত্র মানগুলো বসাও, L1 কত 1 মিটার, L1 কত 1 মিটার, আচ্ছা লিখলাম 1 মিটার, এবং L2টা কত, L2টা হবে তোমার 16 মিটার। আচ্ছা তাহলে আমরা যদি এখান থেকে নিয়ে আসি তাহলে কি আসতেছে, এখান থেকে যদি আনি আসতেছে আমার R2 ডিভাইড বাই R1 ইজ ইকুয়াল টু 16/1। তার মানে এখন কী করতে হবে, স্কোয়ারগুলো কিন্তু সরাইতে হবে, এখন কিন্তু আর স্কোয়ার এবং R2 স্কোয়ার ছিল, আমাকে বের করতে হবে ব্যাসার্ধের অনুপাত। তার মানে R2 ডিভাইড বাই R1 কত হবে, R2 ডিভাইড বাই R1 হবে 4/1। কিন্তু এখানে একটা কথা আছে, দেখো তো, তুমি 4/1 দিবা, দাঁড়াও 4/1 দিবা নাকি 1/4 দিবা, এটা হলো একটা তোমার কথা। যেটা আগে আসছে, আই রিপিট, ভালোভাবে খেয়াল রাখো, যেটা আগে আসছে সেটাকে আগে রাখতে হবে। আর ওয়ান চাইছে না, তোমাকে কি কি বলছে দেখো, দৈর্ঘ্যটা কীভাবে দিছে, কোনটার দৈর্ঘ্য আগে দিছে, তোমাকে দেখো প্রথমটার দৈর্ঘ্য আগে দিছে, দ্বিতীয়টার দৈর্ঘ্য পরে দিছে। সো তোমাকে ব্যাসার্ধটাও প্রথমটা আগে রাখতে হবে, দ্বিতীয়টা পরে রাখতে হবে। যদি দ্বিতীয়টা আগে দেওয়া থাকতো, প্রথমটা পরে দেওয়া থাকতো, তখন আমরা কিন্তু সেভাবে করতাম। যেহেতু প্রথমটা আগে দিছে, সো আমাকে R1টা আগে রাখতে হবে, R2টা রাখতে হবে পরে। তার মানে আমি কিন্তু কী বের করছি, আমি বের করছি R2 ডিভাইড বাই R1 ইজ ইকুয়াল টু 4/1, কিন্তু আমাকে কী বের করতে হবে, R1 ডিভাইড বাই R2, তার মানে কী হবে 1/4 হবে। ক্লিয়ার, বুঝছো? এই জিনিসটা খেয়াল রাখবে, এই জিনিসটা কিন্তু অনেকেই উল্টাপাল্টা করে জিনিসটা। আচ্ছা চলো নেক্সট, বলছে আর 4 ওহম রোধের একটি তারকে টেনে দ্বিগুণ এবং প্রস্থের সাথে ক্ষেত্রফল অর্ধেক করা হলে তারটি রোধ কত হবে। দেখো কি বলছে, টেনে যদি দ্বিগুণ করি, আই রিপিট, যদি কোনো একটা বস্তু তারকে টেনে যদি দ্বিগুণ করা হয়, আমরা কি জানি, আমরা জানি যে তাহলে রোধ কয় গুণ হয়, রোধ হয় 4 গুণ না।
পরেরটা বলছে যে কোনো তাপমাত্রার কোনো পরিবাহীর তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক হলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ওহম। আচ্ছা, তাপমাত্রার গুণাঙ্ক হবে তোমার ঋণাত্মক এবং রোধ হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ওহম। আচ্ছা, তাহলে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করলে, তাহলে এখানে বিদ্যুৎ কই থেকে আসলো, বিদ্যুৎ কই থেকে আসলো আবার, হ্যাঁ দেখি তো অপশনগুলো কি বলছে যে ও আচ্ছা দেখো, কোনোটিই নয় আনসার হবে। কেন? বিদ্যুৎ প্রবাহের সাথে তো ভাই রোদের কোনো সম্পর্ক নাই, বিদ্যুৎ প্রবাহের সাথে তো রোদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রোদ ইজুকাল টু কি, রোদ ইজুকাল টু এল, এল প্রপোর্শনাল ডিভাইড বাই এ। আর যদি এখানে যে আপেক্ষিক রোধ যদি বিবেচনা করো তাহলে এটা তোমার উপাদানের একটা কেজ আসে, কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু তোমার তড়িৎ প্রবাহ বা আয়ের কোনো অস্তিত্ব নাই। সো তড়িৎ প্রবাহের সাথে কিন্তু রোধটা ডিপেন্ড করে না। সো এটা আনসার কী হবে, আনসার হবে কোনোটিই নয়। মানে এই 1 এম্পিয়ার 2 এম্পিয়ার যাই দিক তার জন্য রোধের কোনো পরিবর্তন হবে না। দেন আসে 11 নম্বরটা, বলছে একটি পরিবাহী তারের রোধ হবে 6 ওহম। একটা পরিবাহী তারের রোধ হবে 6 ওহম, তার ঠিক 10 এ 3 গুণ করলে, 10 এ 3 গুণ করছে তার মানে কি 3 স্কোয়ার, মানে কি 9 গুণ হয়েছে, তাহলে কি 6 নং কত, 6 নং 54, এই যে 54তম হয়েছে। আচ্ছা, দেন আসে পরেরটা, তড়িৎ প্রবাহ কিসের, আচ্ছা সরি সরি 12 নম্বরটা, রোদ নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না? উপাদান, দৈর্ঘ্য, তড়িৎ প্রবাহ, প্রস্তুত ক্ষেত্রফল, কোনটা? তড়িৎ প্রবাহ। আচ্ছা, দেন আসলে তড়িৎ প্রবাহ কিসের প্রবাহ? তড়িৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ, তড়িৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ, বাচ্চাদের জিনিস। আচ্ছা, নিম্নের কোন ক্ষেত্রে কোনো পরিবাহের রোধের মান অপরিবর্তিত থাকবে, মানে রোধের মান কোনো চেঞ্জ হবে না? আচ্ছা দেখি তো, বলছে দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করলে, আছে না, ব্যাসার্ধ দ্বিগুণ করলে তো নিচে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তার মানে কি 4 গুণ হয়ে যাবে না, তার মানে 1/2 হবে, সো এটা হবে না। দেন আসা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রফল উভয়ই দ্বিগুণ করলে, দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে ক্ষেত্রফল, দেখো দৈর্ঘ্য আমরা কি জানি এল ডিভাইড বাই এ, এইটাও দ্বিগুণ করছি আমি, এটাও দ্বিগুণ করছি, আলটিমেটলি কি কাটাকাটি চলে যাবে। কিন্তু এখানে কি করছিল, দৈর্ঘ্য দ্বিগুণ করছে মানে উপরে হয়েছে 2, নিচে কি করছে ব্যাসার্ধ দ্বিগুণ করছে, তার মানে কি নিচে 4 হয়ে গেছে, তার মানে কি সমান সমান হয়েছে, না সমান হয় না। কিন্তু 2 নাম্বারটার ক্ষেত্রে দুইটাই হর এবং লব সমান হয়েছে, তার মানে কি আনসার কত, 2 নাম্বারটা। আচ্ছা, একটি তাপমাত্রায় রোদ রোদ 10 গুণ বাড়াতে হলে তাকে টেনে কত গুণ করতে হবে? আচ্ছা, রোদ 10 গুণ বাড়াবা, 10 গুণ বাড়াবা তাহলে কত গুণ করতে হবে? যদি এন গুণ করতে চাও, 10-এ যদি এন গুণ করি তাহলে আমার রোধ বাড়ে এন স্কোয়ার গুণ, মানে রোধ হয় এন স্কোয়ার গুণ, না তার মানে কি এটা কি রোধ হয়, একটা এন গুণ যদি টানি তাহলে কি রোধ হবে আমার এন স্কোয়ার। যেহেতু তাহলে আমি এখান থেকে প্রশ্ন করতে পারি না যে এন স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে কী হবে 10, এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 10, তাহলে এন ইজ ইকুয়াল টু কী হবে √10, √10 মানে কত দেখো, √10 মানে 5 তো জীবনও না, 10 তো জীবনও না, 100 তো জীবনও না। সো তুমি √10 মান জানো না, বাট দেখতেছো এই তিনটার মাঝখানে একটা হওয়ার কোনো পসিবিলিটি নাই, পসিবিলিটি আছে একমাত্র এই যে 2 নাম্বারটাই। সো আনসার কোনটা, আনসার এইটাই। আচ্ছা, চলো নেক্সট। নেক্সট বলছে যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে কি একক বলা হয়, অ্যাম্পিয়ার বলা হয়। আচ্ছা, একটি তামার দৈর্ঘ্য 2 মিটার, ব্যাসার্ধ 5 মিটার, দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাসার্ধ অর্ধেক। আচ্ছা দেখো, দৈর্ঘ্য করছে কি দ্বিগুণ, ব্যাসার্ধ কী করছি অর্ধেক করছি, ব্যাসার্ধ অর্ধেক মানে নিচে আসছে 1/4 আসছে না, অর্ধেক করছি, তার মানে আমার আপেক্ষিক রোধের কীরূপ পরিবর্তন হবে? ও আচ্ছা, আপেক্ষিক রোধ, আমি কি বলছি আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে, দুনিয়াতে আর কোনো কিছুর উপর আপেক্ষিক রোধ নির্ভর করবে না। সো কি আপেক্ষিক রোধ কি উপর নির্ভর করে, উপাদানের উপর। সো এগুলো দৈর্ঘ্য টানি ছোট বড় করি যা ইচ্ছা তাই করি, রোদের কোনো চেঞ্জ হবে না। দেখো তাপমাত্রা, তাপমাত্রার বৃদ্ধিগুলো অর্ধ পরিবাহীর তড়িৎ পরিবাহিতা কী হয়, বৃদ্ধি পায়। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যদি বৃদ্ধি করে রোধ বৃদ্ধি পায়, সো তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়। আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে ইলেকট্রনের ছোটো ছোটো বৃদ্ধি পায়, সো অ্যাজ এ রেজাল্ট তোমার তড়িৎ প্রবাহটাও বৃদ্ধি পাবে। তোমার বলে সি নাম্বারটা। দেন আসছে যে যদি 5 এম্পিয়ার তড়িৎ 3 ঘন্টা ধরে একটি বাতির মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে ওই বাতির মধ্য দিয়ে চার্জের পরিমাণ কত? চার্জ মানে কি, চার্জ মানে হবে তোমার কিউ, আমরা কি জানি কিউ ইজ ইকুয়াল টু আইটি, আই দেওয়া আছে টি দেওয়া আছে, জাস্ট গুণ করে ফেলবা, পারবা না? অবশ্যই তুমি পারবা। চলো নেক্সট। দেখো 20 নাম্বার বলছে যে একই দৈর্ঘ্যের দুটি ভিন্ন আপেক্ষিক রোধের তারে রোধ একই হবে। আমরা কি জানি রোধ ইজ ইকুয়াল টু কি জানি, আপেক্ষিক রোধ এল ডিভাইড বাই এ। এখানে বলছে যে ভিন্ন আপেক্ষিক রোধ, তার কোনটা ভিন্ন, তার মানে এটা তোমার ভিন্ন এবং এটা তোমার একই। তাহলে R1, এটা যদি R1 হয় তাহলে R1 এবং R2 সমান তখনই হবে যখন, কখন সমান হবে দেখো তো,
সমান হইতে পারে? হ্যাঁ, অবশ্যই হইতে পারে। দেখি, সম্ভব প্রস্থচ্ছেদ সমান হলে না, প্রস্থচ্ছেদ সমান হলে তো আর 1 আর 2 সমান হবে না। দেন বলছে যে সম্ভব প্রস্থচ্ছেদ অসমান হলে, হ্যাঁ প্রস্থচ্ছেদ অসমান হলে সেটা সমান, মানে কি প্রস্থচ্ছেদ কম হইতে পারে বেশিও হইতে পারে, কারণ কি এল তো আমার ফিক্সড, এল ফিক্সড, কিন্তু এই যে এটাই ফিক্সড না, কি বলে আপেক্ষিক রোধ যেটা আছে এটা ফিক্সড না। সো যেটার আপেক্ষিক রোধ বেশি সেটাতে যেটা আপেক্ষিক রোধ বেশি সেটার তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বড় হইতে হবে, আর যেটা আপেক্ষিক রোধ কম সেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি হইতে সেখানে কম হইতে হবে। সো তার মানে কি আসলো যে এ সমান হওয়া যাবে না, এই যদি সমান না হয় তাহলেই এবং আর 1 এবং আর 2 সমান হওয়া সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আচ্ছা, দেন আসলে একটি নলাকার তামার তারে রোধ দিছে আর, আচ্ছা আয়তন সমান রেখে তারটি দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরবর্তী রোধ কত? দৈর্ঘ্যের সাথে কি ভাই সমানুপাতিক না? দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। আচ্ছা ওয়েট, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক তার মানে কি টু আর হওয়ার কথা, কিন্তু এখানে একটু কথা আছে, এখানে একটু কথা আছে, কথাটা কি এটা দেখো, দৈর্ঘ্য সমান মানে যে টু আর জিনিসটা তা না, আয়তন সমান রেখে, আয়তন সমান রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, এটাই হলো টুইস্ট। কি জানো, আয়তন সমান মানে হলো তোমাকে টেনে বড় করছে। ধরো একটা, কি বলে, ধরো এর একটা তার, এই তারকে আমি যদি দ্বিগুণ করি, আর কে দ্বিগুণ করলে কিভাবে করতে পারি, একটা ভাবে করতে পারি না, আমি আরেকটা এক্সট্রা তার, ধরো এটা যদি একটা এল দৈর্ঘ্যের তার হয়, আমি আরেকটা এল দৈর্ঘ্যের তার সাথে যোগ করছি, আরেকটা এল দৈর্ঘ্যের তার সাথে যোগ করছি, এই ক্ষেত্রে আমি কি করলাম, দ্বিগুণ করলাম, দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, রোধ কয় গুণ হবে, রোধ হবে দ্বিগুণ। কিন্তু এই ক্ষেত্রে কি আয়তন আমার চেঞ্জ হয়ে গেছে না? সেটা আয়তন চেঞ্জ হয়েছে, পুরোটা কিন্তু আয়তন আমার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু একটা বস্তুকে আমি কি করব, দ্বিগুণ করব, মানে দ্বিগুণ লম্বা করব, বাট তার আয়তন আমি চেঞ্জ করতে পারবো না। আয়তন চেঞ্জ করতে পারবো না মানে কিছু অ্যাড করা যাবে না এবং তার থেকে কিছু সরানোও যাবে না, বুঝতে পারছো? তার মানে কি একমাত্র ওয়ে হলো আমাকে টানতে হবে, টানতে হবে। তার মানে আমি যদি আয়তন সমান, মানে এগুলো তোমাকে টেনে বড় করা হয়েছে, তো টেনে যদি দ্বিগুণ করি তাহলে সূত্র কি, টেনে দ্বিগুণ করলে টু স্কোয়ার, টু স্কোয়ার মানে কত, টু স্কোয়ার মানে হবে 4, বুঝতে পারছো? ক্লিয়ার? সো এখানে টুইস্ট, আয়তন সমান মানে আলটিমেটলি হলো টেনে লম্বা করা, তার মানে আনসার হবে এটা 4 আর। ওকে, ওকে তাহলে চলো। দেন কি বলছে যে দুটি পরীক্ষা তামার তৈরি দুটি তার এ এবং বি আপেক্ষিক রোধ ভিন্ন ভিন্ন হলে এর অর্থ কি? আপেক্ষিক রোধ ভিন্ন ভিন্ন তার মানে কি এ ও বি এর দৈর্ঘ্য ভিন্ন না উপাদান ভিন্ন আছে, এ ও বি প্রস্থ যে ক্ষেত্রফল ভিন্ন না সমান হইতে পারে, পরীক্ষা দুটি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় করা হয়েছে, নাকি কোনোটিই নয়। আচ্ছা, এ এবং বি আপেক্ষিক রোধ ভিন্ন ভিন্ন, আপেক্ষিক রোধ যদি ভিন্ন ভিন্ন হয় তার মানে কি উপাদান মেনে, তার মানে আনসার হবে কোনোটি না, কারণ এটাও এ বি সি তাপমাত্রার উপর তো নির্ভরশীল নাই, তাপমাত্রার উপর তো নির্ভরশীল নাই, শুধুমাত্র আপেক্ষিক রোধ কার উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে। তার মানে কি দুইটা ভিন্ন আপেক্ষিক রোধ মানে দুইটার উপাদানে ভিন্ন, একটা তামা দিয়ে বানাইছে একটা গোল্ড দিয়ে বানাইছে, বুঝছো? আচ্ছা, চলো পরেরটা কি বলছে যে 23 নাম্বারটা, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এল দৈর্ঘ্যের একটি তামার, আচ্ছা তামার তারের তুলনায় অর্ধেক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং 4 গুণ দৈর্ঘ্যের তামার তারের আপেক্ষিক রোধ কত? আপেক্ষিক রোধ বা আপেক্ষিক রোধ সেমই হবে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আপেক্ষিক রোধ সেম, মানে আপেক্ষিক রোধে কোনো পরিবর্তন হবে না দৈর্ঘ্য প্রস্থচ্ছেদে উল্টাপাল্টা করলে। আচ্ছা, দুইটি তারের দৈর্ঘ্য এবং আপেক্ষিক রোধ সমান, দুইটি তারের দৈর্ঘ্য সমান, আপেক্ষিক রোধও সমান। আচ্ছা, ব্যাসের অনুপাত দিছে 2:1, আচ্ছা ব্যাসের অনুপাত যদি 2:1 হয়, মোট তারের রোধ আর 100 হলে সরু তারে রোধ কত? ওকে, সরু তারে রোধ বের করতে বলছে। চলো, আমরা কি জানি, আমরা জানি আর ইজ ইকুয়াল টু আর প্রপোর্শন এল ডিভাইড বাই এ। তার মধ্যে এ আপেক্ষিক যে রোধ আছে এটা তো সমান, আপেক্ষিক রোধও সমান, তোমাকে কি বলছে যে তারের দৈর্ঘ্য সমান না, তারের দৈর্ঘ্য সমান। আচ্ছা, তার মানে কি আমরা এখান থেকে এটা লিখতে পারি না, দেখো তো, R1 ডিভাইড বাই R2 ইজ ইকুয়াল টু, এখান থেকে আবার কি আসে দেখো তো একটু, এখান থেকে আমরা এ মানে কি পাই আর স্কোয়ার, এ মানে পাই আর স্কোয়ার কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে কি লিখতে পারি, R2 স্কোয়ার, R2 হোল স্কোয়ার ডিভাইড বাই R1 স্কোয়ার লিখতে পারি না? লিখতে পারি, কিন্তু কারণ এটার সাথে একটা আমার বিপরীত সম্পর্ক। এখন তারা আমাকে দিয়েছে যে মোটা তার কি প্রথম তার নাকি সরু তার, দেখো তো মোটা তার কোনটা, দেখি তো, দাঁড়াও একটু একটু ক্লিয়ার করে দেখি এখানে। দেখো, যার ব্যাস বেশি সেটাই তো মোটা, তার দুটি ব্যাস দিছে 2:1 দিছে, তার মানে কি টু যেহেতু আগে, সো আর 1 তারটা মোটা, আর 1 তারটা মোটা এবং তোমাকে দিছে মোটা তারে রোধ দিছে 100, তার মানে কি আর 1 দিছে তোমাকে 100,
কি দিয়ে আমাকে দিচ্ছে R1 দিচ্ছে 100। সো চলো আমরা R1টা বসাই 100। R1 এটা কেটে দিই, এটা কেটে দিয়ে এখানে আমি বসাই 100। R1 বসালাম আমি 100। আমাকে কি বের করতে বলছি? চিকন দ্বারা রোধ বের করতে বলছে, তার মানে R2 বের করতে বলছি। এখন দেখো আমাকে তারা দিচ্ছে R1 অনুপাত R2 ইজ ইকুয়াল টু হাফ, ইজ ইকুয়াল টু দিচ্ছে 2 অনুপাত 1। তার মানে এখন এখানে বসাইতে হবে। এটা কিন্তু হচ্ছে ব্যাসের অনুপাত। শোনো, ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসের অনুপাত যেটা হবে ব্যাসার্ধের অনুপাত সেমই হবে। সো ব্যাসের অনুপাত যদি তোমার হয় কি বলে 2:1 হয়, তার মানে কি ব্যাসার্ধের অনুপাত হবে 1:1/2। আসলে আলটিমেটলি জিনিসটা সেম। ব্যাসের অনুপাত যেটা ব্যাসার্ধের অনুপাতই আমাকে সেমই। সো আমাদের কি 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 করতে হবে? R1 এর জায়গায় বসাইতে হবে আমার 2, এবং R2 এর জায়গায় বসাইতে হবে আমার 1। সো 1 স্কোয়ার মানে 1, আর 2 স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার মানে হবে তোমার 4। তার মানে এখান থেকে কী আসে দেখো তো? তার মানে আমি R2 ইকুয়াল টু কী লিখতে পারি? R2 ইকুয়াল টু লিখতে পারি না 100 × 4। 100 × 4 মানে কত? 400। তার মানে চিকন দ্বারা রোধ কত বের হলো? চিকন দ্বারা রোধ বের হলো 500। ক্লিয়ার? বুঝছো? না বুঝলে কিন্তু ভাই অবশ্যই জানাবা। আচ্ছা, দেন আসো 25 নাম্বারটা। বলছে PQRST বস্তুসমূহের রোধাঙ্ক যথাক্রমে, আচ্ছা রোধাঙ্ক দিচ্ছে যথাক্রমে এত 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 হলে এদের কোনটি সবচেয়ে বেশি ভালো? রোধাঙ্ক মানে কি? রোধাঙ্ক কি? আপেক্ষিক রোধের বিপরীত রাশি। এই বিপরীত রাশি মানে আপেক্ষিক রোধের বিপরীত রাশি মানে কি? রোধের বিপরীত রাশি রোধাঙ্ক। সরি, তোমাকে কি দিছে এখানে? আচ্ছা, রোধকত্ব দিচ্ছে, বলছে কোনটি সবচেয়ে বেশি ভালো? পরিবাহকত্ব। পরিবাহকত্ব কি? আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আপেক্ষিক রোধের বিপরীত রাশি তার মানে কি রোধ যার যত কম হবে, রোধ যার যত কম হবে সেটা তত বেশি ভালো পরিবাহী হবে। সো দেখো এই চারটা অপশনের মধ্যে যেটা কম সেটাই তোমার সব থেকে বেশি ভালো। চারটার মধ্যে যেটা রোধ সবচেয়ে কম সেটাই তোমার বেশি ভালো। আচ্ছা, তাহলে 26 নাম্বারটা। একই রোধের দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত দিচ্ছে। আচ্ছা, দৈর্ঘ্যের অনুপাত দিচ্ছে ভালো কথা, এমনকি ব্যাসার্ধের অনুপাত চাইছে আমাকে একই রোধের একই রোধ, তার মানে কি R1 ইজ ইকুয়াল টু R2। এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি L1 আমাকে কি চাইছে? ব্যাসার্ধের অনুপাত চাইছে। আচ্ছা, L1 দিলাম, আমি নিচে L1 স্কোয়ার দিলাম, তার এখানে L2 ডিভাইড বাই L2 স্কোয়ার। আমাকে L1 কত দিচ্ছে তারা? L1 দিচ্ছে তারা, আচ্ছা L1 দিচ্ছে তারা 1 এবং L2 দিচ্ছে তারা 4। চলো আমরা বসাই L1 1 এবং L2 4। আর তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি আমাকে কিন্তু L1 যেহেতু আগে দিচ্ছে আমাকে কিন্তু R1 R2 বের করতে হবে। বুঝতে পারছো? তার মানে দেখো এখান থেকে R1 R2 কত আসে? R1 R2 আসে না যে √ওভার R1 R2 1/4। 1/4 মানে কি 1/2, তার মানে কত? এই যে 4 নাম্বারটা আছে। ক্লিয়ার? বুঝছো? সো এই মাধ্যমে আমাদের কিন্তু টাইপ 1 শেষ। টাইপ 1 শেষ, এখন আমরা টাইপ 2 দেখবো। চলো দেখো টাইপ 2। টাইপ 2 এগুলো একটু দেখবা, এগুলো বলছি আমি একটু আগে, এটাও বলছি। আচ্ছা, দেন 1 নম্বর আসো যে 9টি বেলনাকৃতির তার। আচ্ছা, 9টা বেলনাকৃতির তার যাদের প্রতিটির ব্যাস ডি এবং দৈর্ঘ্য হবে এল। আচ্ছা, একত্রে শ্রেণী সমবায়ে যুক্ত করলে সজ্জাটি রোধ যদি একটি এল দৈর্ঘ্যের বেলনাকৃতির তারের রোধের সমান হয় তাহলে তারটির ব্যাস কত? দেখো ভালো একটা কোশ্চেন করছে, কিন্তু কোশ্চেনটা আসলে সহজ, মানে ভাষাটা একটু জটিল হলেও আনসারটা কিন্তু সহজ, জিনিসটা সহজ। দেখো কী বলছে, প্রশ্ন মতো সাজাই, প্রশ্নের মতে সাজাই তাহলে আমাদের আনসার চলে আসবে। আচ্ছা, এটা ইউজ করি। 9টা যদি শ্রেণী সংযোগে এল মিটার দৈর্ঘ্য এবং ডি মিটার ব্যাস, তো D/2 লিখলাম যেহেতু ব্যাসার্ধ স্কোয়ার। হ্যাঁ, এখানে লিখি হলো, দাঁড়াও, এল নিচে কি যাবে? D/2 হোল স্কোয়ার ইন্টু কত যাবে? 9। যেহেতু একটারটা কত আমরা কি জানি যে একটা যদি মানে যেটা দিচ্ছে যে ডি ব্যাস এল দৈর্ঘ্য, এরকম একটা তারের রোধ কত হবে? রোধ হবে না? আচ্ছা, এখানে তো থাক কি বলে, এটাকে আমি দিই আপেক্ষিক ধ্রুবক দিলাম, কিন্তু আপেক্ষিক ধ্রুবকের যে কোনো কাজ নাই এটা করে দেখাইতেছি। আপেক্ষিক ধ্রুবক দিলাম এবং কি উপরে যাবে এল, নিচে আসবে কি πr² না। সো দিলা তুমি πr² না দিয়ে তো কিন্তু D/2 দিতে হবে। এটা দিতে হবে না, এটা কিন্তু দিতে হবে। এখন বলছে যে এরকম 9টা তোমার তার শ্রেণী সমবায়ে যুক্ত করছে, যদি শ্রেণী সমবায়ে যুক্ত করে তাহলে তার মোট রোধ করতে হবে। মোট রোধ হবে না 9, 9 আর
মোট রোধ কিন্তু 9R হবে, তার মানে এখানে একটা 9 গুণ হবে। এবং যে মোট রোধটা হবে, এ রোধটা তোমার আবার আরেকটা যে তার আছে তার রোধের সমান হবে, যারা শুধুমাত্র আমাকে কি দিছে, দৈর্ঘ্যটা দিছে। কিন্তু দৈর্ঘ্যটা দিছে, কিন্তু আপেক্ষিক রোধ কত সেটা কিন্তু বলে নাই। যেহেতু কিছু বলে নাই, সেহেতু বাই ডিফল্টে ধরতে হবে তারটা অবশ্যই একই উপাদানের তৈরি, তার আপেক্ষিক রোধ তোমার সেম। সো আপেক্ষিক রোধ দিলাম আমি আলফা। সো আলফা এল, শুধুমাত্র তার এল দিচ্ছে এবং তোমাকে আরটা বের করতে বলছে। আমরা কি জানি, পাই আর স্কোয়ার, না এখানে কি ডি বের করতে বলছে না। আচ্ছা, আগে আমরা পাই আর স্কোয়ারটা বের করি, এখান থেকে আমি ডিটা বের করবো। সো তোমাকে বের করতে হবে কি বলো তো দেখি। তারা বলছে এই দুইটা সমান, তার মানে আমি বলতে পারি এখানে আছে, এখানে আর ড্যাশ দিই, এখানে আর ড্যাশ আর 9R সমান। এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা কি কাটতে পারি, এখানে পাই, এখানে আপেক্ষিক তোমার কি আপেক্ষিক রোধ, এখানে আপেক্ষিক রোধ কাটতে পারি। দেন এখানে পাই কাটতে পারি। বুঝতে পারছো? তো সব কাটার ফলে যেটা আমার থাকতেছে, এল ইন্টু 9 আর ডি ডিভাইড বাই 2 পাই স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই, সরি, ইজ ইকুয়াল টু এল ডিভাইড বাই ডি, এল ডিভাইড বাই আর স্কোয়ার লিখতে পারি না? অবশ্যই কিন্তু লিখতে পারি। এখানে আমার কী বের করতে হবে, আমাকে বের করতে হবে টু আর মানে কি, এই তারটার ব্যাস বের করতে বলছে। তার মানে এখানে তো আর, এই আরটা কি আমাকে টু আর মানে তো বেশ, এই টু আরটাকে বের করতে হবে। টু আরটা বের করার আগে চলো আমি আরটা বের করি। সো তখন আরটা কীভাবে বের করি, দেখো, এখানে জাস্ট ক্যালকুলেশন করবা হয়ে যাবে। দেখো এল এবং এল কেটে দিলাম, উপরে থাকতেছে 9, উভয় পক্ষকে রুট করে দিয়ে, রুট করলে কী থাকতেছে, উপরে থাকতেছে 3, আর এখানে থাকতেছে তোমার ডি ডিভাইড বাই 2, আর কি থাকতেছে 1 ডিভাইড বাই আর থাকতেছে না। সো এটাকে যদি এখান থেকে আমি আরটা বের করতে চাই, তাহলে আর ইজ ইকুয়াল টু কী হবে, আর ইজ ইকুয়াল টু হবে তোমার ডি ডিভাইড বাই টু ইন্টু 1/3, আমার তো আর না, আমার তো লাগবে কি লাগবে, আমার লাগবে 2R, মানে বেস চাইছে। সো চলো আমরা 2 দ্বারা গুণ দিয়ে দিই। 2 দ্বারা যদি গুণ দিয়ে দিই তাহলে কি থাকছে, ইয়ার এবং ইয়ার কাটা থাকতেছে কি, শুধুমাত্র ডি ডিভাইড বাই 3 থাকতেছে। তার তখন বেস কত হলো ভাই, বেস বের হলো ডি ডিভাইড বাই 3। সো আনসার কত, আনসার হবে ডি ডিভাইড বাই 3, যে এই যে সি নাম্বারটা, বুঝছো? মানে জিনিসটা কিন্তু একদম সহজ, শুধুমাত্র সমীকরণে ফেলাবা, যেভাবে যেভাবে বলছে, যা যা যাচ্ছে সেই অনুযায়ী সমীকরণে ফেলাবা, জাস্ট আর কিচ্ছু না। পরেরটা আসো। পরেরটা বলছে যে 3 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলে একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান তারা বের করতে বলছে। দেখো কি বলছে যে আচ্ছা, এই যে এখানে দেখো, এখানে তারা চিত্র দিয়ে দিয়েছে, আমি এই চিত্র দিয়ে দেখাই। 3 হোম রোধের একটি তার সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলো। ধরো একটা তার ছিল, এই তারটা কি, তারটা হবে 3 ওহম। এইটাকে যদি সমবাহু ত্রিভুজ আকারে যদি তুমি বাঁকাও, তাহলে কীভাবে আসবে, এইভাবে হবে না, মানে এই তারটা কেমন হয়ে যাবে না, এই তারটা যেহেতু সমবাহুভাবে বাঁকানো হয়েছে, মানে সমভাবে বাঁকানো হয়েছে, তার মানে কি প্রত্যেকটাতে যাবে 1 1 করে, প্রত্যেকটা যে বাহুতে 1 ওহম করে তোমার রোধ যাবে। বুঝতে পারছো? আচ্ছা, দেন আমাকে কি বলছে, এর একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধ নির্ণয় করতে বলছে। আচ্ছা, ধরি আমি এই বাহুটার প্রান্তবিন্দু কি, এই প্রান্তবিন্দু, এই দুইটার মধ্যবর্তী আমাকে রোধ বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো তো, উপরের দুইটা কি, উপরের দুইটা আমার শ্রেণী সমবায়, উপরে দুইটা শ্রেণী, তার মানে কি হয়ে যাবে, তার মানে জিনিসটা কিন্তু যে এরকম হয়ে যাবে, এই যে এরকম হয়, এখানে থাকবে 2 এবং এখানে থাকবে 1। এখন কি সমান্তরাল হয়ে গেছে। এখন সমান্তরাল যদি হয়ে থাকে তাহলে এটাকে তুমি এখন বের করো, কি তুল্যরোধ বের করো, 1/2 করবা। দেন এটা করলে কি আসে, এটা করলে আসতেছে, নিজে আসতেছে 2 এবং উপরে আসতেছে তোমার 3, দেন কি করতে হবে, এটাকে তো আবার ইনভার্স করতে হবে, এটাকে তো আবার ইনভার্স করতে হবে, জাস্ট তুল্যরোধ বের করতে হবে। তার মানে কি হবে, 3/2 হবে আনসার। দেখো 3/2 দেখো কোথায় আছে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখানে আনসার তো যে 1 নম্বরটা, আর 1 নম্বরটা জীবনেও না, এই যে 2 নম্বরটা স্যার দেখাইলাম কীভাবে না। আচ্ছা, এখানে 3 নম্বর আসে, একই উপাদানের দুইটি রোধের মান সমান আছে। উপাদান সমান মানে আমার আপেক্ষিক রোধ সমান, দেন বলছে রোধের মানও সমান। রোধ দুটি দৈর্ঘ্যের অনুপাত দিছে, ব্যাসের অনুপাত বের করতে পারবো না বলো, একদম কিন্তু ইজি, একদম ইজি। এই যে দেখো, এত কিছু করা লাগে না, এত কিছু করার টাইম আছে নাকি আমাদের, হ্যাঁ? বলছে দৈর্ঘ্য, রোধ এক, তার মানে কি R1 = R2 না, তার মানে কি লিখতে পারি যে L1/, দুইটা ব্যাসের অনুপাত চাইছে না, দুইটাতে ব্যাসের অনুপাত চাইছে। আচ্ছা, এখানে কি R1 স্কোয়ার, কারণ এইখানে পাই থাকবে, এখানে পাই থাকবে, এই পাইগুলো আমি কি কাটাকাটি করে দিলাম। সো পাই আর স্কোয়ার
এল টু এর মতো আসছে, আর হবে R2 স্কোয়ার। সো দেখো L1 এবং L2 জায়গায় আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি 1, এখানে লিখতে পারি আমি 4, কারণ 1:4 দেওয়া। এবং তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে জাস্ট R1:R2 বের করতে হবে। পারবা না? অবশ্যই কিন্তু তুমি পারবা। আচ্ছা, দেন আসো পরেরটা বলছে যে নিচের কোনটি তাড়ন বেগ এবং প্রবাহের ঘনত্বের মধ্যে সম্পর্ক। আমি কি জানি, I=নেভি, I=নেভি। সো দেখো কোনটা ঠিক। এবং দেখো আবার আমরা J= কি জানি, J= জানি আমরা কি একক আয়তনে তোমার মানে J= হলো I/A, I/A এটা হলো তোমার চার্জ ঘনত্ব, যে হলো I/A মানে চার্জ ঘনত্ব। সো এখান থেকে B= কি লিখতে পারি, J/N/E, যেটা আমি শুরুতেই দেখাইছি। তারপর আনসার কোনটা, আনসার হবে 1 নাম্বারটা। ক্লিয়ার, বুঝছো? সো চলো, আমাদের কিন্তু টাইপ 2 শেষ, এখন আমরা টাইপ 3টা শেষ করবো। সো টাইপ 3 একটু বেসিক কথাবার্তা আছে, এগুলো দেখলাম। আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আর এই বেসিক কথাবার্তা কিন্তু একদম বাই বেসিক লেভেলেরই। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবা। সরি, দেখো 1 নম্বর কি বলছে, কোন ধরনের সার্কিট থেকে একটি লাইট ভালভ সরানো হলে সার্কিটের বাকি ভালভগুলো নিভে যায়। এটা ভাই তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছো, কোনটা, সিরিজের একটা নষ্ট হলে পুরো সার্কিটটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, 2 নম্বর আসো যে একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ আই দ্বারা প্রকাশ করা হয়, ওই ব্যাটারির তড়িৎ চালক বল, এবং তড়িৎ চালক বল মানে কি, তড়িৎ চালক বল মানে হলো ই। আচ্ছা, ভালো কথা। ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের কি বলছে, দেখাই যাচ্ছে না, দুই প্রান্তের বিভব পার্থক্যের, আচ্ছা, দুই প্রান্তের বিভব পার্থক্য মানে দুই প্রান্তের বিভব পার্থক্য অপেক্ষা কিন্তু সবসময় বেশি হবে। এই যে থাকবে, বিভব পার্থক্য অপেক্ষা সবসময় বেশি থাকবে, কিন্তু যদি সমান হয়, এখানে বলছে পার্থক্য যদি সমান হয় তখন কি হবে, যদি পার্থক্য সমান হয়ে যায় তাহলে কোনো বিভব পার্থক্যই হবে না। যত বিভব থাকবে বাইরের বর্তনীতে সেম বিভবই থাকবে, বিভব পার্থক্য হবে না, তড়িৎ প্রবাহ হবে না। সেক্ষেত্রে আই কত হবে, আই হবে 0। বুঝতে পারছো? মাস্ট বি আইটা ভি এর থেকে বড় হইতে হবে, তাহলেই তোমার কারেন্ট ফ্লো হবে। আচ্ছা, পরে আসছে 6 ওহম এবং 12 ওহম। আচ্ছা, দেখো এত কিছু আমি পড়লাম না, এখানে তার আগে দিছে এটাকে তুলোরোধ বের করতে বলছে। 6 আর 12 তুলোরোধ বের করতে পারবো না বলো ভাই, তখন বাচ্চাদের জিনিস তুলোরোধ বের করা। আচ্ছা, 4 নম্বর আসো, বলছে যে এ এবং বি মধ্যবর্তী তুলোরোধ। দেখো এ এবং বি এর মধ্যবর্তী তুলোরোধ, এইটা দেখো, এই ফ্লোটা দেখো, এটা কিন্তু খুবই একটা কি বলে, একটা ফেমাস একটা সার্কিট। এই সার্কিটটা কিন্তু তোমরা প্রায় দেখে আসছো, বাট খুবই ফেমাস, বাট একদম ইজি। এই দুইটা কি আছে, এই দুইটা সমান্তরাল আছে। সো 4 আর 4 যদি সমান্তরাল থাকে তাহলে তুল্যরোধ কত হবে, তুল্যরোধ হবে অর্ধেক, তার মানে 2। এখানে যদি 2 হয়, দেখো এটা আমি করবো না, তাহলে মানে কি, এটুকু হবে 2, এটুকু 2, এবং এটা কি 3, 2 এবং 3তে কি আছে, শ্রেণীতে আছে, তার মানে কত হবে, 5 হবে। এবং এই পুরাটুকু 5, এবং উপরে আছে 5, এই দুইটা আবার সমান্তরাল আছে, তার মানে কি 5 এবং 5 যদি সমান্তরাল থাকে তাহলে তুল্যরোধ কত হবে, 5-এর অর্ধেক কত, 2.5। 2.5 দেখো, এই যে 4 নম্বরটা আনসার। আমি ম্যাথ করছি, আমি কিন্তু ম্যাথ করি নাই। আচ্ছা, 5 নম্বর আসো। 5 নম্বর কি তুল্যরোধ বের করতে বলছে। 5 নম্বর কি বলছে, একটি বর্তনীতে তড়িৎ প্রবাহ আছে, তোমাকে কি দিছে, তড়িৎ প্রবাহ I= দিছে 5 এম্পিয়ার, তোমাকে R=দিছে 2 ওহম। রোধের শ্রেণী 2, আচ্ছা 2 ওহম এর একটি রোধ আর শ্রেণীতে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহ পাওয়া যায় এত। তাহলে আর এর মান কত, কি বললো এটা? আচ্ছা, দেখি আরেকবার পড়ি। বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ দিছে 5 এম্পিয়ার, ভালো কথা, এবং 2 ওহম এর একটি রোধ এর সাথে শ্রেণীতে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহ হয় তোমার 4। আচ্ছা, তড়িৎ প্রবাহ হয় 4 এম্পিয়ার, তাহলে আর এর মান কত? তার মানে তোমাকে বোঝাইছে যে সার্কিটটা যে প্রথমে ছিল, হ্যাঁ, প্রথমে তড়িৎ প্রবাহের ফলে প্রথমে একটা রোধ ছিল, ওই রোধটা কথা আমি জানি না, আমাকে প্রথম রোধটা বের করতে হবে। কিন্তু আমাকে ক্লু কি দিছে, যদি আমি 2 ওহম রোধ ইউজ করি এবং তড়িৎ প্রবাহটা যদি সেম থাকে সেক্ষেত্রে রোধটা আমি 4, তাহলে পূর্বে রোধ কত সেটা বের করতে হবে। আচ্ছা চলো করি, করলে আরও ক্লিয়ার হবে। চলো ক্লিয়ার করি। তাহলে দেখো, আচ্ছা আমরা কি ফার্স্ট কেসটা কি, কিন্তু ফার্স্ট কেসে কিন্তু কোনো 2 ওহম রোধ ছিল না। সো এই ক্ষেত্রে দেখো ভি কিন্তু চেঞ্জ হবে না, ভি কিন্তু বিটা কিন্তু সবসময় সেম থাকবে। সো ফার্স্টের ক্ষেত্রে মানে 2 ওহম যোগ করার আগে V= কী হবে, আর আই কত হলো 5 এম্পিয়ার, তার মানে 5 × R আমরা লিখতে পারি না, লিখতে কিন্তু পারি। আচ্ছা, পরবর্তীতে এখন 2 ওহম রোধ কী করছে, শ্রেণীতে যুক্ত করছে, শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ কত হবে, 2 + R হবে না,
টু প্লাস আর হবে ইন্টু কী হবে, এক্ষেত্রে তোমার এই কি তড়িৎ প্রবাহ কত হয়েছে 4 হয়ে গেছে, তার মানে 4, কিন্তু কি বা কি ভি কিন্তু চেঞ্জ হবে না। তার মানে কি, তার মানে আমরা বলতে পারি যে এই দুইটা সমান, এই দুইটা সমান, এই দুইটা সমান হলে এখান থেকে আর এর মানটা বের করতে হবে। তার মানে দেখো এখানে তাহলে কি আসছে 5r সমান সমান আসছে 8 মাইনাস 4r। তাহলে এখান থেকে আর আর তো বের করতে হবে আর এর মান। সো আর কত হবে, আর হবে 8। বুঝতে পারছো, এই যে 3 নাম্বারটা আনসার। চলো নেক্সট। নেক্সট বলছে আমাকে তারা 6 নাম্বারটা, তারা আমাকে ভি দিছে, যে ভি ভি দিছে, আই দিছে, ভি দিছে, আইও দিছে, তারা বলছে এত এম্পিয়ার তো বিভব পার্থক্য তারা দিছে। আচ্ছা বিভব পার্থক্য কি দিল ওটা, তারা তো একটা কুশল তড়িৎচালা শক্তি ইজ ইকুয়াল টু দিছে আমাকে 1.6, এবং এতে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, তার মানে কি আই ইজ ইকুয়াল টু দিছে 2 এম্পিয়ার বলে বিভব পার্থক্য বি ইজ ইকুয়াল টু দিছে 1.4 ভোল্ট। তাহলে তড়িৎ কুশল অভ্যন্তরীণ রোধ চাইছে, তার মানে কি ভাই অভ্যন্তরীণ রোধটা বের করতে বলছে। তাহলে চলো অভ্যন্তরীণ রোধ বের করার যে সূত্রটা আছে যেখানে আই, আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ই ডিভাইড বাই আর প্লাস আর। সো আমাকে আই তারা দিছে, ই তারা দিছে, ই তারা দিছে, কিন্তু আমাকে রোধ কিন্তু তারা দেয় নাই, আমাকে তারা রোধ দেয় নাই, যে এই আরটা তারা দেয় নাই, কিন্তু আমাকে এই আরটা বের করতে বলছে। সো আমাদের ফার্স্ট কাজটা কি, ফার্স্টটা হলো এ রোধটা বের করা। এটা আমরা কিভাবে বের করব, এখন দেখো কিভাবে তারা বের করবো, এটা দেখো আরটা কীভাবে বের করবা। দেখো তোমাকে কি তারা কি দিছে, বিভব পার্থক্য তারা দিছে, বিভব পার্থক্য দিছে, তড়িৎ প্রবাহ দিছে। তার মানে কি এখান থেকে ভি ইজ ইকুয়াল টু আই আর, আর আই কত, আই হবে তোমার 2, এবং ভি কত, ভি দিছে 1.4। সো 1.4 তার মানে যদি ভাগ করে দিই, তার মানে কি 7×2 = 14 না, তাহলে হচ্ছে 0.7। তার মানে এই আরটা কত আসবে, এই আরটা আসবে তোমার 0.7, এই আরটা আসবে 0.7। আই কত দিচ্ছে 2 এম্পিয়ার, ই কত 1.6, ই হলো 1.6। সো বাদ আছে কি, বাদ আছে শুধুমাত্র এই আর। সো এখন এই আরটা শুধুমাত্র বের করতে পারবা না, অবশ্যই কিন্তু বের করতে পারবা। আচ্ছা চলো এখন পরেরটা আসি। পরেরটা বলছে বর্তনীতে প্রতিটি রোধ 10 ওহম হলে, 10 ওহম হলে তারা তড়িৎ প্রবাহ তোমাকে বের করতে বলছে। দেখো তারা বিভব পার্থক্য দিছে, প্রত্যেকটাই কি সমান্তরাল, দেখো প্রত্যেকটাই সমান্তরালে যুক্ত। এইটাকে আমি এইভাবেই সাজাইতে পারি, প্রত্যেকটা যদি সমান্তরালে যুক্ত হয় তাহলে আগে রোধ বের করবা, দেন তোমাকে কি দিছে তারা তড়িৎচালক শক্তি ই দেওয়া দিছে। আই মিন এখান থেকে শুধুমাত্র আইটা বের করতে পারবা না, অবশ্যই কিন্তু পারবা। আচ্ছা 8 নাম্বার কি বলছে, তড়িৎ প্রবাহের পরিমাণ বের করতে বলছে, তোমাকে তারা কি কি দিছে দেখো। আচ্ছা আগে আমরা তুল্য রূপটা বের করি। এই দুইটা কি আছে, এই দুইটা শ্রেণীতে আছে, তার মানে এখানে আছে 5, উপরে হবে 5, তার মানে কি একটা 5 আছে, এখানেও 5 আছে। সো 5 5 যদি সমান্তরাল থাকে তুল্য রোধ কত হবে, তুল্য কত হবে 2.5। সো আমার এটা কি বের হলো, রোধ বের হইলো। আমার তো এখনটা ইটাও বের করতে হবে। দেখো তো দুইটা কি সেম ডিরেকশনে, দুইটাই দেখো সেম ডিরেকশনে, এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরও আমি বলতেছি দুইটাই সেম ডিরেকশনে। যখন এই ট্যাপ দেখো, যখন বর্তন নিচে এরকম থাকবে, মানে প্লাস প্লাস সেম ডিরেকশনে, একই ডিরেকশনে প্লাস প্লাস আছে, সেই ক্ষেত্রে যে তড়িৎচালিত শক্তিগুলো দেওয়া থাকবে সেগুলো যোগ হয়ে যাবে, যোগ হয়ে মোটটা আমার হিসাব করতে হবে। আর যদি এইভাবে থাকতো, যদি এইভাবে থাকতো, দাঁড়াও এইভাবে না, যদি এইভাবে থাকতো, দেখো একটা অপরটা কিন্তু বিপরীত দিকে, এটা যদি এদিক হয় এটা কিন্তু এদিকে, যদি বিপরীত দিকে হয় তাহলে আমরা কি করব, মাইনাস করব। যেহেতু এখানে সেম ডিরেকশনে, সো আমাদের যখন ইটা বের করবো মানে মূর্ত তড়িৎচালের শক্তিটা যখন বের করব, তখন আমাদের যোগ করতে হবে। সো তার মানে ইটা কত আসবে, ইটা আসবে 2.5, 2.5 যোগ করলে কত আসবে 5 আসবে। এবং আমি তো পাইছি কি বলে এখানে, আমি আর কত পাইছি, আরও পাইছি আমি 5। তার মানে তড়িৎ প্রবাহ কত, ভি ইজ ইকুয়াল টু আই আর, তার মানে কত, আই ইজ ইকুয়াল টু কত হবে, আই ইজ ইকুয়াল টু হবে 1 এম্পিয়ার। এই যে 1 নম্বরটা আনসার। ক্লিয়ার, বুঝছো, আশা করি বুঝতে পারছো। 9 নাম্বার কি বলছে, যে 15 ওহম রোধের। আচ্ছা দেখো এই এই কথাটা এখানে চিত্র লিখতেছো, আমি কথাটা বললাম না, আমি চিত্রটা শুধুমাত্র দেখলাম, তুল্য রোধ বের করতে বলছে। তার মানে 15 এবং 15 যদি সমান্তরাল থাকে তাহলে তার তুল্য রোধ করতে হবে 15-এর অর্ধেক, 15-এর অর্ধেক কত, 7.5। 3 নম্বরটা আনসার। আচ্ছা পরিচালক বল আসলে বল নয়, উহা কি বলছে মিথ্যা, কারণ এর একক নিউটন। শক্তির কারণ আচ্ছা শক্তির কারণ একটি দ্বারা কাজের পরিমাপ করা যায়। তড়িৎচালক বল, বল মানে কি শক্তি, শক্তি মানে হলো কাজ। তার মানে আসলে 2 নাম্বারটায় বল মানে তড়িৎচালক বল, বল কি এক ধরনের শক্তি, আর শক্তি মানে কি এক ধরনের কাজ।
মানে কি, তার মানে কি হবে, 2 নাম্বারটা হবে, বুঝতে পারছো? আচ্ছা, এটা এল এবং এম বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ কত হয়? তুল্য রোধ বের করতে বলছে, তার মানে কি তিনটা সমান্তরাল, এই তিনটা সমান্তরাল, তারপরে যে মানটা বের হবে, তিনটা সমান্তরাল করে একটা মান বের হবে, দেন এই একটা দুইটা তিনটে, তিনটা শ্রেণীতে করে দেবে, পারবে না বলো? তুল্য রোধ বের করে বাচ্চাদের জিনিস ভাই, ক্লাস 5-এ বা 6-এ তোমরা ওগুলো বের করছো। আচ্ছা, 12 নম্বর আসা হচ্ছে ওহমের সূত্র নিম্নের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নহে? ওহমের সূত্র কোনটি ক্ষেত্রে? দিক পরিবর্তী বা আবর্তিত প্রবাহ, ঠিক আছে, পরিবাহী, ঠিক আছে, তাপমাত্রা পরিবর্তনশীল প্রবাহ বা অর্ধ পরিবাহী, না অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র প্রযোজ্য নয়, ঠিক আছে, তাহলে সি নাম্বারটা, আচ্ছা ডি নাম্বারটা আছে, তাপমাত্রা পরিবর্তনশীল পরিবাহী, এটার ক্ষেত্রেও তোমার এটা প্রযোজ্য নয়। ওহমের সূত্র শুধুমাত্র তোমার যে ইলেকট্রন পরিবাহী আছে না, কি বলি, দিক পরিবর্তন মানে কি বর্তনী, যে সিম্পল যে ব্যাটারি বর্তনী, এগুলোর ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য, আদারওয়াইজ অন্য কোনো ইয়ের ক্ষেত্রে ওহমের সূত্রগুলো প্রযোজ্য নয়। আচ্ছা, চলো নেক্সট। নেক্সট বলছে 13 নম্বরটা, বলছে আই ওয়ান কোনটা? আই ওয়ান হবে তোমার এই যে এটা, আর এ মাঝখান থেকে এটা আই ওয়ান, তোমাকে আই ওয়ানটা বের করতে বলছে। আচ্ছা, চলো আমরা আই ওয়ান বের করি। ফার্স্ট আমাকে কি বের করতে হবে? ফার্স্ট আমাদের মোট তড়িৎ প্রবাহটা বের করতে হবে, মোট তড়িৎ প্রবাহ বের করতে হবে, এবং মোট তড়িৎ প্রবাহ বের করার জন্য কি মোট আর বের করতে হবে। তো সর্বপ্রথম তোমার কাজটা হলো মোট তুল্য রোধ বের করা। তুল্য রোধ দেখো এখানে কি আর দিছে না, এখানে আর কত দিছে তারা তো একটা বলে নাই। আচ্ছা, এই 30 30 ওহম এবং ইয়ার এই দুইটা সমান্তরাল আছে, এই দুইটা সমান্তরাল দেখো, এখানে তুলো বের করছে, আমি করলে হিজিবিজি হবে, আমি এখান থেকেই তোমাকে বুঝাই দিই জিনিসটা। আচ্ছা, আচ্ছা দেখো, এখানে তোমার দুইটা সমান্তরাল আছে, সো দেখো দুইটা সমান্তরালে তুলো বের করছে, দেখো। ও আচ্ছা, এখানে তোমার মোট তড়িৎ প্রবাহটা তোমাকে দিয়ে দিছে, মোট তড়িৎ প্রবাহটা তোমাকে দিয়ে দিছে তারা। মোট তড়িৎ প্রবাহ কত? মোট তড়িৎ প্রবাহটা হলো 0.6 অ্যাম্পিয়ার। তার মানে তোমার তড়িৎ প্রবাহ দিচ্ছে, তোমাকে তড়িৎ চালা শক্তি দিছে, তাহলে এখান থেকে তুমি কিন্তু তুলো রুটটা বের করতে পারবে না? অবশ্যই কিন্তু তুমি এখান থেকে তুলো রুট বের করতে পারবে। তোমার এখান থেকে আই ওয়ান বের করতে বলছে, আই ওয়ান বের করতে হলে তোমাকে আর এর মানটাই আগে বের করতে হবে। সো দেখো, তোমাকে যেহেতু তড়িৎ চালক বল মানে ই দিছে, মোট তড়িৎ প্রবাহ আই দিছে, সো আই যেহেতু দিছে, তুমি এখান থেকে তুল্য রোধ বের করতে পারো। সো তুল্য রোধটা কি হবে? ভি ডিভাইড বাই আই। এই 15টা কি ভাই? 15টা কিন্তু বর্তনী পুরোটার টুকুর তুল্য রোধ, বুঝতে পারছো? সো তুল্য রোধে দেখো এইটুকু আবার তোমার শ্রেণীতে আছে, আবার এই দুইটা কিসে আসছে? সমান্তরাল আছে। সো এই দুইটা যদি শ্রেণীতে থাকে, সো শ্রেণীতে যেটা তুমি এটা বাদ দিয়ে দাও, শ্রেণীতে যেটা সেটা যদি বাদ দিয়ে দিই, আমাকে কি থাকতেছে? 10 ওহম থাকতেছে। তার মানে কি এইটুকু সমান্তরাল যেটা আছে, সমান্তরাল আর এবং 30, এই দুইটার যদি তুলো রোধ বের করতে চাই, তাহলে এইটার মান কত আসবে? মান কিন্তু আসবে 10, কারণ মোট হবে 15, শ্রেণীতে একটা 5, এটা আমি বাদ দিয়ে দিই। আমার কি দরকার? আমার এইটুকের মান দরকার, আই মিন আমার আর এর মানটা দরকার। তার মানে কি আর এবং 30 এর মিলে কত হবে? 10 হবে। সো দেখো যে আর এবং 30 মিলে কত হয়েছে? 10 হয়েছে। এখান থেকে ইজিলি কিন্তু আর এর মানটা বের করে ফেলছি, তার মানে আর এর মান কত হবে? আর এর মান হবে 15 ওহম। এখন তোমাকে বের করতে বলছে আই ওয়ান কত হবে, আই ওয়ান বের করতে বলছে। আচ্ছা চলো এখন আমরা আই ওয়ানে যাই। এখন তুমি কারেন্ট ডিভাইড বাই ল দিয়ে অ্যাপ্লাই করতে পারো। কারেন্ট ডিভাইড বাই লটা কি বলো? সো আই ওয়ান ইজ ইকুয়াল টু কী হবে? আই ওয়ান ইজ ইকুয়াল টু কারেন্ট ডিভাইড বাই ল অনুযায়ী আর প্লাস 30, আটটা কত বেরিয়েছে? আটটা বেরিয়েছে 15 বেরিয়েছে না, তাহলে কি নিচে কী হবে? 15 প্লাস 30, উপরে কী হবে? আই ওয়ান, আই ওয়ান কী আছে? আই ওয়ান আর না, আর এর মানটা কত? আর এর মান হবে 15, তার মানে কী হবে? উপরে হবে তোমার 15 ইন্টু গুণ কী হয়ে যাবে? গুণ যাবে তোমার মোট তড়িৎ প্রবাহ, মোট তড়িৎ প্রবাহ কত? 0.6, মোট তড়িৎ প্রবাহ যাবে 0.6। সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কি আসে? উপরে থাকতেছে তোমার 15 এবং নিচে থাকতেছে তোমার 45, না 15 45, আর এখানে আমি এখানে 6 লিখি আর নিচে 10 লিখলাম। আচ্ছা ভালো কথা লিখলাম। 3 15 45, তার মানে এখানে থাকবে 3, এই তিন গুণে 6, তার মানে কি থাকতেছে? 2 ডিভাইড বাই 10 থাকতেছে। তার মানে আনসার কত? আনসার হবে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে আই ওয়ান কত হবে? আই ওয়ান হবে 0.2 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সো দেখি পয়েন্ট কোথায় আছে? পয়েন্ট আছে, হ্যাঁ এখানে 0.4 কীভাবে হলো? এদিকে তো কারা কী করছে? আই ওয়ান এই যেখানে তারা 30 দিচ্ছে, 30 কেন? আমাকে তারা বের করছে আই টু তারা বের করছে না, আই টু না, আমাকে বের করতে হবে আই ওয়ান। আই ওয়ান এখানে কী হবে? উপরে হবে তোমার 15। সো আই ওয়ান যদি বের করি, আই ওয়ান হবে 0.2 এবং আই টুটা হবে তোমার কত? আই টুটা হবে 0.6, না সরি, আই টু হবে 0.4, আই টু হবে 0.4, বুঝতে পারছো? আর আই ওয়ান কত? 0.2। ওকে, আচ্ছা চলো নেক্সট। 14 নম্বরটা বলছে তড়িৎ প্রবাহের প্রবাহ কত?
তো তোমাকে আগে কি কি করতে হবে, তুল্য রোধ বের করতে হবে। তুল্য রোধ বের করার ক্ষেত্রে দেখো এই দুইটা কিসে আসে, শ্রেণীতে আছে। দেন এটার সাথে দশ আচ্ছা শ্রেণীতে নির্ণয় করো, যদি শ্রেণীতে থাকে তাহলে কত হবে, এখানে হবে তো 15 না। দেন 15, 10 আর 5, এই তিনটা কি, এই তিনটা সমান্তরাল আছে। সমান্তরাল আসলে যখন বের করবে তখন তোমার কি বের হবে, তুল্য রোধটা তোমার বের হবে। আর কিছু আছে না? আচ্ছা এখানে আরেকটা তুল্য রোধ আছে, আরেকটা তুল্য রোধ আছে। এই তুল্য রোধটা তোমার দুইটা যে ভোল্ট আছে, দুইটা ভোল্টের মাঝখানে একটা তুল্য রোধ দেওয়া আছে, এই ভোল্টটা কি করবা, আচ্ছা আগে তুমি দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে, এটা আসলে অভ্যন্তরীণ রোধ হিসেবে তুমি কাউন্ট করতে পারো। বুঝতে পারছো? আমরা কি জানি, দুইটা ভোল্টের মাঝখানে মানে কি, এটা পুরোটা একটা ব্যাটারি, পুরো একটা ব্যাটারি মাঝখানে একটা বল দিছে 5 ওহম, মানে এটা 5 ওহমটা হলো তোমার অভ্যন্তরীণ রোধ। আর অভ্যন্তরীণ রোধ কিভাবে আমরা নির্ণয় করি, অভ্যন্তরীণ রোধটা বর্তনীর সাথে অলওয়েজ শ্রেণীতে যুক্ত থাকে। সো এই তিনটা সমান্তরাল করার ফলে যে আনসারটা আসবে তার সাথে কি করতে হবে, যোগ করতে হবে তোমার 0.5 ভোল্ট। বুঝতে পারছো? তার সাথে 0.5 ভোল্ট যুক্ত করলে তুমি বর্তনীর মোট তড়িৎ কি বলি, মুঠ তুল্য রোধটা পাবা। বুঝতে পারছো? মুঠ তুল্য রোধ পাবা, এবং তোমার কি দরকার, আর তোমার আর তুমি তাহলে তুমি পাইছো, তোমাকে আই বের করতে হবে, এবং তোমার ভি দরকার, মানে ভি যে কথা এখানে কি কথা, আচ্ছা মানে ইটা দরকার, ইটা কিটা হবে, দুই প্রান্তের কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য। শোনো, ভিটা হলো একটা বর্তনী যে কোনো জায়গায় বিভব পার্থক্য, আর ইটা হইলো তোমার একটা যে কোষটা দেওয়া থাকবে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য। বুঝতে পারছো? এই জন্য একে ই দ্বারা প্রকাশ করা হয়। সো ইটা কত হবে, 50 - 30, তার মানে 20 ভোল্ট। বুঝতে পারছো? তখন তুমি আই পাবা, ই পাইছো, আর পাইছো, আই আই বের করতে পারবা না? অবশ্যই কিন্তু তুমি বের করতে পারবা। আচ্ছা, তারপর পরেরটা, একটি রোধের এক প্রান্তে একটি ব্যাটারি ধনাত্মক প্রান্ত লাগানো আছে। আচ্ছা, অন্য একটি রোধ অন্য একটি রোধ শ্রেণী সংযোগে ওই রোধের সাথে লাগিয়ে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত লাগানো রয়েছে, এবং কোনটি দ্বারা ধনাত্মক চার্জ বা হোল প্রবাহিত হবে। আচ্ছা কিছুই বুঝি নাই। আচ্ছা আঁকি দেখি। একটি রোধের এক প্রান্তে একটি ব্যাটারি, আচ্ছা ধরি একটা রোধ এখানে রাখলে তো আমি কোশ্চেনই করতে পারবো না। আচ্ছা এখানে দেখি, বুঝি একটা রোধ। আচ্ছা একটি রোধের এক প্রান্তে একটি ব্যাটারি ধনাত্মক প্রান্ত, আচ্ছা দিই আমি এটাকে ছোট করে একটু, রোধের এক প্রান্তে একটি ব্যাটারি ধনাত্মক প্রান্ত। আচ্ছা উম, অন্য অন্য একটি রোধ শ্রেণী সংযোগে এই রোধের সাথে লাগিয়ে, আচ্ছা এই রোধের সাথে লাগিয়ে মানে অন্য একটা রোধ, আমরা যেই গেলে অন্য একটা রোধ এটার সাথে আমরা শ্রেণী সংযোগে লাগাইলাম, লাগানোর পরে কি বলছে, ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে লাগাইলাম। আচ্ছা লাগাইলাম, ব্যাটারি এটা হলো ঋণাত্মক প্রান্ত, ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করলাম। আচ্ছা করলাম। দেন বলছে কোনটির মধ্যে ধনাত্মক চার্জ বা হোল প্রবাহ হবে। তাই না, কারণ এখানে কি ইলেকট্রন প্রবাহিত হবে, ইলেকট্রন কোন দিকে, এদিক দিয়ে যে এদিক দিয়ে তোমার ইলেকট্রন প্রবাহিত হয়, ধনাত্মক প্রবাহিত হবে না, মানে কোনো হোল বাকি ঋণাত্মক এখানে প্রবাহিত হবে না। যদি সেমিকন্ডাক্টর থাকতো তাহলে একটা হিসাব হইতো, তাহলে কিন্তু অন্য হিসাব হইতো, কিন্তু যেটা একটা সাধারণ একটা বর্তনী, সো কোনো রকম ধনাত্মক চার্জ প্রবাহিত হবে না। সো আনসার কোনটা হবে, আনসার হবে 4 নম্বরটা। আচ্ছা তুমি বলো, তুমি পরিচয় বের করতে পারবা না? অবশ্যই কিন্তু বের করতে পারবা। আচ্ছা দেন আসো পরেরটা, প্রদত্ত বর্তনীতে প্রতিটি রোধের মান, আচ্ছা প্রত্যেকটা রোধের মান দিচ্ছে তোমার 30 ওহম, তাহলে এ এবং বি প্রান্তে রোধ করে দেখো, তিনটা রোধ যে দিচ্ছে, তিনটা রোধে আলটিমেটলি ফর্ম হলো এটা, মানে তিনটা রোধই সমান্তরাল আছে। কারণ সমান্তরাল থাকার সূত্রটা কি, প্রত্যেকটার একটা প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকবে। সিমিলারলি যেটা দেখো, প্রত্যেকটা রোধের একটি করে কমন প্রান্ত আছে। তো তার মানে কি, জিনিসটা তিনটাই সমান্তরাল। সমান্তরাল তোমরা শুধুমাত্র এটা বের করে ফেলবা। আচ্ছা আচ্ছা, আর 18 নম্বর আসো, একটি তড়িৎচালক বল, একটি তড়িৎচালক শক্তি, তার মানে আমাকে ই তারা দিছে, ভালো কথা, অভ্যন্তরীণ রোধ আর দিছে, ভালো কথা, এবং প্রান্তদ্বয় এত রোধের সাথে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হবে, বা বের করতে পারবো না, সূত্র কি, I = E/R তোমাকে এই তিনটাই দ্বারা দিয়ে দিছে, বের করতে হবে আই, পারবা না বলো? অবশ্যই কিন্তু তুমি পারবা। আচ্ছা দেন আসো 19 নম্বরটা, চিত্রে প্রদর্শিত বর্তনীতে 3 ওহম রোধের তড়িৎ প্রবাহ বের করতে বলছে। 3 ওহম রোধ কোনটা, 3 নম্বর রোধ হলো এই যে এটা না। সো আগে তোমাকে ফার্স্ট কি করতে হবে, তুল্য রোধ বের করতে হবে। আচ্ছা এই 3 ওহম রোধে যে তড়িৎ প্রবাহ বের করতে বলছে, আলটিমেটলি কিন্তু আমরা কি জানি, যে শ্রেণীতে
তড়িৎ প্রবাহের কোনো চেঞ্জ হয় না। মানে 3 ওহম রোধে যে তড়িৎ প্রবাহটা হবে এটাই হলো তোমার সমগ্র তড়িৎ প্রবাহটা, বুঝতে পারছো? কারণ শ্রেণী সংযোগে তোমার তড়িৎ প্রবাহ সেম থাকে, তো বর্তমানে মোট প্রবাহ যা হবে 3 ওহমের মধ্যে দিয়ে ঠিক সেম পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। তো তোমার কাজটা হলো ফার্স্টে কি এই দুইটা আছে তোমার সমান্তরাল, সমান্তরালের সাথে সরি, এই দুইটা আছে শ্রেণীর সাথে এটা আছে তোমার সমান্তরাল। দেন এটা একটা সার্কিট, এটা একটা তুলরোধ বের হবে, এটার সাথে আবার এটা কি আছে তোমার শ্রেণীতে আছে, তার মানে তোমার এখান থেকে মোট তুলরোধটা বের হবে। মোট তুলরোধ যখন বের করবা তোমার তোমার ই তো দেওয়া আছে, এখান থেকে আইটা বের করতে পারবে, আইটা বের করে ফেলো, মানে বর্তনীর মোট তড়িৎ প্রবাহটা বের করবা, আনসার চলে আসবে। ওটাই হবে 3 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। আচ্ছা তোমার 20 নম্বরটা। 20 নম্বর কি বলছে যে চিত্রে প্রদর্শিত বর্তনীতে প্রবাহ মাত্রা I2 বের করতে বলছে। আচ্ছা প্রবাহ মাত্রা I2, আচ্ছা দেখি I2 না, এখানে 9 ভোল্ট 200 I বর্তনীর মূল প্রবাহ। আচ্ছা এখানে আরেকটা প্রবাহ আছে, মানে এই যে এইটুকের মধ্যে থেকে মানে এই সার্কিট দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা ভালো কথা, তোমার কাজ কি আগে সর্বপ্রথম তুলরোধ বের করবা, তুলরোধ বের করে তুমি মোট তড়িৎ প্রবাহটা বের করবা, বুঝতে পারছো? মোট তড়িৎ প্রবাহটা বের করলা, বের করার পর তুমি কি করবা, কারেন্ট ডিভাইড বাই লতে যাবা, কারেন্ট ডিভাইড বাই লতে যাবে। একটু আগে আমি যেভাবে করে নিলাম না, এই যেটা সেম টু সেম, তুমি তুলরোধ বের করবা, মোট তড়িৎ প্রবাহ তো এখানে দেওয়াই ছিল, তোমাকে এখানে তুলরোধ বের করতে হবে। তোমার এখানে তুলরোধটা বের করে তুলরোধ কত হবে, তোমার 12 এবং 10 আছে তোমার সমান্তরালে, তার সাথে 20 আছে তোমার শ্রেণীতে, সো তোমার তুলরোধ আর বের হবে, তোমাকে ই তারা দিয়ে দিছে, এখান থেকে কি বের হবে, মোট তড়িৎ প্রবাহ আইটা বের হবে। মোট তড়িৎ প্রবাহ আইটা যখন বের করতে পারবা তখন তোমাকে কি করতে হবে, I2, সো I2টা কত হবে, I2 ইকুয়াল টু হবে কারেন্ট ডিভাইড বাই ল অনুযায়ী 10 প্লাস 12 ওহম, উপরে কি হবে, লবে কি হবে, লবে হবে 12, লবে 12 ইন্টু কি হবে, ইন্টু হবে মোট তড়িৎ প্রবাহ যাই, মোট তড়িৎ প্রবাহ আইটা বসাই দিবা, আনসার বের করবে, আনসার চলে আসবে, বুঝছো? আচ্ছা চলো নেক্সট। কেউ কোথাও না বুঝলে, বুঝছো, কারো যদি কোনো হিসাব না মিলে, যদি কোথাও না বুঝো অবশ্যই আমাকে জানাবা, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, ইনবক্স করতে পারো, তুমি যেটা কমফোর্ট ফিল করো। আচ্ছা দেখা আসে 21 নম্বরটা। 12 ভোল্ট তড়িৎচালা শক্তি আমাকে তারা দিছে, এটা বের করতে বলছে। দেখো তড়িৎচালা শক্তি, অভ্যন্তরীণ রোধ আর দিছে, একটি ব্যাটারির একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে যুক্ত করলে ব্যাটারির প্রান্ত দ্বয়ের বিভব পার্থক্য, মানে ভি দেয়া দিছে, ভি প্রান্ত দ্বয়ের আছে, ব্যাটারির প্রান্ত দ্বয়ের বিভব পার্থক্য দিছে 7 ভোল্ট। আচ্ছা তাহলে মোটরের সরবরাহকৃত কারেন্টের মান কত, এখানে দেখো তোমাকে দেয়া দিচ্ছে কি বের করতে হবে, শুধু বের করতে হবে। তো বিভব পার্থক্য দেখো 12 ভোল্ট দিছে, 7 ভোল্ট এবং 7 ভোল্ট দিছে, তার মানে তাহলে বিভব পার্থক্য কত হবে, দুইটাই বিয়োগ করলে কত হবে, 5 ভোল্ট। তার মানে বি হইতেছে তোমার 5 ভোল্ট, তোমার তারা দিছে উম, আল্লাহ আমি তো সবই মুছে ফেলছি, আর কি দিছে, তারা কি দিছে, আর কিছু দিছে। আচ্ছা আমি ভি পাইলাম, আচ্ছা ভি পাইলাম হলো 5 ভোল্ট, ভালো কথা, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু IR। আমাকে বের করতে বলছে সরবরাহিত কারেন্ট বা তড়িৎ প্রবাহটা বের করতে বলছে, আমাকে তারা বের করতে বলছে। আমি ভি জানি 5 ভোল্ট, আর তো জানি না আর কি তারা দিছে। আচ্ছা দেখো আর কি শুধুমাত্র অভ্যন্তরীণ রোধটা তারা দিচ্ছে, আর কিন্তু কোনো রোধ দেয় নাই, তার মানে কি ওই সার্কিটে অভ্যন্তরীণ রোধ ছাড়া আর কোনো রোধই নাই, বুঝতে পারছো? তার মানে আরটা কত হবে, আরটা হবে পয়েন্ট আর, যদি আর দেওয়া থাকতো, যদি আরেকটা আর যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু সূত্র এই যেটা হইতো, এখানে যদি বিয়োগ পার্থক্য দেন হতো আর প্লাস আর, যেহেতু আর কোনো আর দেয় নাই, সো অভ্যন্তরীণ রোধ ছাড়া আর কোনো রোধ দেয় নাই, তখন ভি ইজ ইকুয়াল টু IR দিই তুমি বের করে ফেলতে পারবা। ওকে আচ্ছা চলো পরেরটা কি বলছি, পরেরটা চারটি বৈদ্যুতিক রোধ যথাক্রমে 1 2 3 4 পরস্পর শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোনটির মধ্য দিয়ে সব থেকে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে, কিসে যুক্ত করছে, শ্রেণী সমবায়ে যুক্ত করছে, শ্রেণী সমবায়ে যুক্ত করলে প্রত্যেক রোধের মধ্য দিয়ে কি কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু সেম হবে, কারণ শ্রেণী সমবায়ে পুরো সার্কিটেই তড়িৎ প্রবাহ সমান থাকে। আচ্ছা 23 নম্বরটা বলছে যে 5 ভোল্ট, আচ্ছা এটা যদি সমান্তরালে হইতো তাহলে কিন্তু এই যে 1 নম্বরটা দিয়ে সব থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ যাইতো। আচ্ছা জানা যে একটি 5 ভোল্ট এত রোধ এবং এত মাইক্রোফ্যারাড ধারকত্বের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আচ্ছা একটি ব্যাটারি,
আঁকবো, আচ্ছা আঁকি। একটা ব্যাটারি আঁকলাম, একটি ব্যাটারি 5 ওহম রোধ, 5 ওহম রোধ ধরে একটা রোধ আঁকলাম, এটা কত, এটা হলো 5 ওহম রোধ এবং 5 ধারকত্ব, 5 ধারকত্বের সাথে শ্রেণী সমবায় যুক্ত আছে। সো দিলাম, একটা ধারক দিলাম, একটা ধারক দিলাম। দেন বলছে যে শ্রেণী সমবায় যুক্ত আছে, দুই প্রান্তের বিভব পার্থক্য কত। আচ্ছা শোনো একটা কথা, ধারকের মধ্য দিয়ে কখনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, ধারকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। যদি বিদ্যুৎ প্রবাহিত হয় না কখন, যখন বিভব পার্থক্য শূন্য থাকে। কারণ যদি বিভব পার্থক্য থাকে তাহলে তোমার বিদ্যুৎ প্রবাহিত হবে। সো ধারকত্ব দিলে বিদ্যুৎ প্রবাহিত হয় না, তার মানে আমরা বলতে পারি বিভব পার্থক্য কত হবে, শূন্য হবে। বুঝতে পারছো, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো 24 নম্বরটা, প্রদত্ত বর্তনীতে আর কত, আরটা কই, এই যে আর কত, কারেন্ট ডিভাইড বাই লো দিয়ে বের করে ফেলবা। ফার্স্টে কি করবা, ফার্স্টে এই এটা তো একটু আগে এটাই করলাম, একটু আগে এটাই করলাম না, এই যে দেখো এই যে এটা একটু আগে তো এটাই করছি, এই যে সেম। এই দুইটা কিন্তু এই যে এখানে 13 নম্বরটা আর এটা কিন্তু সেম, সো আমি এটাকে এখানে বাদ দিলাম। আচ্ছা দেন আসো পরেরটা, যে 25 নাম্বারটা বলছে যে বর্তনী তুলো বের করতে বলছে, তার মানে কি এই দুইটা শ্রেণীতে সাথে এটা কি সমান্তরালে। 26 নাম্বারটা, 200 ওহম রোধের একটি ভালভের ভেতর দিয়ে এত তড়িৎ প্রবাহিত হলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি ইজ ইকুয়াল টু কি, আই আর। সো আই দেওয়া আছে, আর দেওয়া আছে, জাস্ট গুণ করে দিবা। 27 নাম্বারটা বলছে আর থ্রির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলছে, আর থ্রির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলছে। আর থ্রি কোনটা, আর থ্রি হবে এই যেটা, তার মানে কি আর টু এবং টু এই দুইটা কিন্তু তোমার সমান্তরালে আছে। আর ওয়ান এবং আর টু সমান্তরাল, সরি আর টু এবং আর থ্রি সমান্তরালে আছে, এবং আর ওয়ানটা তোমাকে আছে শ্রেণীতে। তার মানে তুমি এখানে কী করতে পারো, যখন সমান্তরালে কোনো ইয়ের সাথে, দেখো তারপরে দাঁড়াও এখানে টু আছে, টু আছে, তার মানে এখানে ওয়ান হবে, ওয়ান হবে, আর এটাতে কি আর ওয়ান কত আছে, ওয়ান আছে, তার মানে বর্তমানে তুল্য রোধ কত হবে ভাই, বর্তমানে তুল্য রোধ হবে তোমার টু, বর্তমানে তুল্য রোধ হবে টু। তোমার বিভব পার্থক্য দিছে তোমার টু, তার মানে কি আই কত হবে, ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু হবে 1 অ্যাম্পিয়ার, আর ইজ ইকুয়াল টু হবে 1 অ্যাম্পিয়ার। এখন কথা হইলো আর থ্রি রোধের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এখানে দেখো একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু তুমি জিনিসটা করতে পারো। আর ওয়ানটা কি, আর ওয়ানটা হবে, সরি আইটা কি, আইটা হবে বর্তনী মোট তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কত বেড়েছে, 1 অ্যাম্পিয়ার বেড়েছে। তার মানে কি বলতে পারি, তার মানে এই যে রোধ ওয়ান, রোধ ওয়ানের মধ্যে দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত যাবে, 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে, যেটা এই বিন্দুতে এসে ভাগ হয়ে যাবে। তার কিছু পার্ট, তার মানে অর্ধেক, দেখো দুই জায়গায় কিন্তু রোধ সমান, এখানে টু হোম, এখানেও 2 হোম, মানে কি দুই জায়গায় কিন্তু রোধ আমার সমান। তার মানে এখানে একটি 1 অ্যাম্পিয়ার আইসা তোমার দুই ভাগে ভাগ হয়ে যাবে, তার মানে কি 0.5 অ্যাম্পিয়ার, আর 0.5 অ্যাম্পিয়ার যাবে এদিক দিয়ে, 0.5 অ্যাম্পিয়ার যাবে এদিক দিয়ে, মিলিত হয়ে আবার যে এই পজিশনে কি আসবে, 1 অ্যাম্পিয়ার আসে যুক্ত হবে। তার মানে কি আমি পরে কিন্তু আর কোনো ম্যাথ করতেছি না, আমি জাস্ট যেহেতু দুই জায়গায় যে রোধ আমার সমান, সো আমি জাস্ট ওটাকে অর্ধেক করে দিছি। তার মানে কি 1 অ্যাম্পিয়ারকে যদি অর্ধেক করি 0.5 অ্যাম্পিয়ার আসে, তার মানে আনসার কত, আনসার হবে 0.5 অ্যাম্পিয়ার। বুঝছো? আচ্ছা আর যারা কারেন্ট ডিভাইড বাই লো দিয়ে করতে চায়, ওরা কারেন্ট ডিভাইড বাই ল দিয়ে অ্যাপ্লাই করবা, আমি তো দেখাইছি এই লটা। আচ্ছা একটি অজানা রোধের একটি অজানা রোধের সঙ্গে একটি 3 ওহম রোধ সমান্তরালে যুক্ত করা হলো, বর্তনীর তুল্য রোধ কত হবে। সমান্তরালে যদি যুক্ত করা হয় তাহলে কি হয়, তুল্য রোধ কিন্তু তোমার কমে, যদি শ্রেণীতে যুক্ত করা হয় তাহলে কিন্তু তুল্য রোধ বাড়ে, তুল্য রোধ বাড়ে। তাহলে দেখো এই যে 3 ওহমের থেকে কম হবে, মানে আগে যদি 3 ওহম হয় তাহলে সমান্তরালে একটা যুক্ত করার ফলে রোধ অবশ্যই তার থেকে কমে যাবে। বলছে আর থ্রি দুই প্রান্তে বিভব পার্থক্য চাইছে, আর থ্রি প্রদত্ত বর্তনীতে আর থ্রি এর দুই প্রান্তে বিভব পার্থক্য চাইছে। তো তোমার আগে ফার্স্ট কাজ কী হবে, ফার্স্ট কাজ হবে তুমি বের করতে হবে, মোট তড়িৎ প্রবাহটা বের করতে হবে, মোট তড়িৎ প্রবাহ বের করবা, দেন আর থ্রি ভি ইজ ইকুয়াল টু আই আর, ওই আর থ্রির মধ্যে থাকবে, আর আর থ্রির মধ্য দিয়ে কিন্তু মোট তড়িৎ প্রবাহিত হবে, কারণ জিনিসটা কিন্তু শ্রেণীতে আছে, থ্রি এবং সিক্স আছে সমান্তরাল, তার মানে এটা একটা লাইন হয়ে যাবে। দেন আলটিমেটলি মোট তড়িৎ প্রবাহটা বের করবা, যেটা আর থ্রির মাধ্যমে প্রবাহিত হবে। সো ভি তো দেওয়া আছে তোমার 10 ভোল্ট, এবং আইটা কি মোট তড়িৎ প্রবাহ, তখন জাস্ট ভি কে আই দ্বারা ভাগ করে দেবে, তোমার আর থ্রিটা বের হয়ে আসবে। বুঝছো? আশা করি বুঝতে পারছো। ও আচ্ছা তোমার তো ভি চাইছে, কি বললাম এটা, তোমার তো ভি চাইছে, ভি ইজ ইকুয়াল টু আই আর না, তোমাকে আর থ্রিটা বসাবো, আইটা হলো বের করবা, আর থ্রি কত, আর থ্রি হলো 8 ওহম, আর থ্রি হলো 8 ওহম বসাবা, তোমার আর থ্রি দুই প্রান্তে বিভব পার্থক্য বের হয়ে যাবে। চলো বলছে 5 ওহম, 5 ওহম এর 5টি রোধক একবার শ্রেণী সমবায়ে অন্যবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে শ্রেণী ও সমবায় সমান্তরাল রোধের অনুপাত কত, রোধের অনুপাত কত, এটা কি হবে বলো।
আমরা কি জানি, আমরা কিন্তু একটা শর্টকাট জানি, শর্টকাটটা হলো আর পি, সরি আর পি না, আর এস, আর এস ইজ ইকুয়াল টু, আর এস ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর পি, এন স্কোয়ার ইন্টু আর পি। তার মানে কি হলো, তার মানে দেখো এই সূত্র কিন্তু জানো, মানে এটা হলো প্যারালাল সংযোগীয় রোধ এবং এটা হলো শ্রেণী সংযোগীয় রোধ। তার মানে দেখো সম্পর্কে কিন্তু এটাই। যদি বলছে 5 ওহমের 5টি রোধক, 5 ওহমের 5টি রোধক একবার শ্রেণীতে, একবার শ্রেণীতে অন্যবার সমান্তরালে সংযুক্ত করলে, তার মানে তোমার কত হবে, রোধ কয়টা ভাই, 5টা না, এবং 5টায় কত, 5 ওহমের আছে, তাহলে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত, 25। তাহলে আমি এখানে লিখতে পারি যে আর এস ইজ ইকুয়াল টু 25 আর পিএম। তার মানে এখন তোমার অনুপাত চাইছে, অনুপাত কোনটা, কোনটা আগে চাইছে, দেখো কোনটা আগে চাইছে, আর শ্রেণী লিখছে আগে, সমান্তরাল লিখছে পরে। তার মানে তোমার অনুপাতটা হবে আর এস ডিভাইড বাই আর পি, আর এস ডিভাইড বাই আর পি করলে কত হবে, 25/1 হবে না। সো এটাই তোমার আনসার, বুঝতো, এই 2 নম্বরটা, মানে জাস্ট সম্পর্কটাই, এইটা একটা সম্পর্ক যেটার মাধ্যমে তুমি ইজিলি করতে পারবা। আচ্ছা, 31 নম্বরটা, একটি 10 ওহম রোধকে একটি তামার তারের সাথে সমান্তরালে যুক্ত করা হলে তাদের তুল্য রোধ কত হবে। দেখো 10 ওহম রোধ ছিল, তার সাথে একটি তার সমান্তরালে যুক্ত করছে, তার সাথে একটি তার সমান্তরালে যুক্ত করছে, তার মানে যে একটা তামার তার, এই যে একটা তামার তার সাথে একটা আমি রোদ অ্যাড করছি, এই রোদ অ্যাড করছি, যেহেতু তামার তার কি পরিমাণ রোদ কিছু বলে নাই, তার মানে বাই ডিফল্ট ধরতে হবে, বাই ডিফল্ট ধরতে হবে এই তামার তার কোনো রোধই নাই, বুঝতে পারছো, কিন্তু এটা কিন্তু সত্য না, অবশ্যই কিছু না কিছু রোদ আছে, বাট যেহেতু আমাকে বলে নাই, তার মানে কি বাই ডিফল্ট ধরতে হবে যে এদিকে কোনো রোদ নাই, সাথে একটা রোদ উপরে যুক্ত করা হয়েছে, তার মানে যখন তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ সবসময় সব থেকে কম বাধাহীন পথ দিয়ে প্রবাহিত হতে চায়, তার মানে কি তড়িৎ প্রবাহটা অবশ্যই মাস্ট বি এই তার এই রোদের মাধ্যমে দিয়ে যাবে না, অবশ্যই খালি তার দিয়ে চলে যাবে, মানে যেদিকে রোদ নাই সেদিক দিয়ে চলে যাবে, তার মানে কি এদিক দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তড়িৎ প্রবাহিত না হলে কোনো রোদ থাকবে, আলটিমেটলি কোনো 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 কাউন্টই হবে না, আলটিমেটলি তো এদিক দিয়ে যদি তড়িৎ প্রবাহিত না হয় এই রোদটা কাউন্টে আসবে না, মানে থাকার যে কথা না থাকা কি কথা, তার মানে কি থাকতেছে কিন্তু শুধুমাত্র এটা, এবং আগে বলছি বাই ডিফল্ট এই তারের কোনো রোদ নাই, বাই ডিফল্ট ধরা হয়েছে, তার মানে কিন্তু আনসার হবে 0 ওহম, বুঝতে পারছি। আচ্ছা, দেন আসো 32 নম্বরে, বর্তনীতে 6 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত বের করতে পারবো না বলো, অবশ্যই পারবা। বর্তনীতে বি এবং সি বিন্দুর বিভব পার্থক্য কত, বি এবং সি বিন্দুর কি বিভব পার্থক্য বের করতে বলছে, তার মানে তোমাকে আগে তুল্য রোধ বের করতে হবে, তুল্য তার বের করবা, বের করার পর তুমি তো তারা ভি দিছে মানে ই দিছে, ইটা কত তোমার 6 ভোল্ট, এখান থেকে কি বের করবা, আই বের করবা, আইটা বের করার পর, আইটা বের করার পর তোমার কি চাইছে, বিভব পার্থক্য চাইছে। আমরা কি জানি ভাই, ভি ইজ ইকুয়াল টু আই আর না, ভি ইজ ইকুয়াল টু কিন্তু আই আর। সো এখানে আরটা কী হবে দেখো, আরটা কিন্তু বি এবং সি প্রান্ত চাইছে, বি এবং সি এর তুল্যরোধ বের করতে হবে, যে 3 ওহম এবং 6 ওহম যে তোমার সমান্তরাল আছে, এই দুইটা তুল্যরোধ বের করতে দেখছো, তুল্যরোধ বের করছে 2, তার মানে এই আর এর জায়গায় হবে 2, আইটা কি, আইটা কিন্তু মোট তড়িৎ প্রবাহই হবে, আয়ের জায়গায় হবে মোট তড়িৎ প্রবাহ, আর বিটাই তো বের করতে বলছে, পারবা, অবশ্যই কিন্তু পারবা। দেন আসো পরেরটা, রিয়েল এটা কি দিছে, লেখচিত্রে একটি তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তন দেখানো হলো, তারটি রোধ কত, কি দেখাইলো এটা, দেখি তো ভোল্টেজ, ও আচ্ছা, রোধ বের করতে বলছে, মানে আর বের করতে বলছে, সিম্পলি তোমার যেটুকু ইচ্ছা তুমি সেটুকু নিবা। তো দেখো তো এখানে যদি এক বিভব পার্থক্য নেও 0 থেকে 6 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, তার মানে কত, বিভব পার্থক্য তুমি শুরুতে, শুরুতে ছিল 0, সর্বশেষ হয়েছে 9, তার মানে এই বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য হবে তোমার 9। সিমিলারলি তোমার কারেন্ট 0-তে ছিল 0, এবং পরবর্তীতে লাস্ট স্টেজে যখন 9 হয়েছে তখন হয়েছে কত, 6 হয়েছে, তার মানে তোমার তড়িৎ প্রবাহ কত হয়েছে, তড়িৎ প্রবাহ হয়েছে তোমার 6, আর বের করতে বলছে, ভি ইজ ইকুয়াল টু আই আর। সো আর হবে তোমার, ভি হবে তো 9, আই হবে 6, জাস্ট এখান থেকে আরটা বের করবা। চলো নেক্সট, নেক্সট বলছে আর থ্রির মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, আর থ্রি কোনটা, এই যে আর থ্রি, এই আর থ্রির মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। সো তোমার ফার্স্ট কাজ হলো তুল্য রোধ বের করবা, মোট তড়িৎ প্রবাহ বের করবা, যাই বলুক, যে যাই কিছু করতে বলুক সবার আগে তুল্য রোধ বের করবা এবং মোট তড়িৎ প্রবাহ বের করবা। আচ্ছা দেখি তো এখানে তারা তুল্য রোধ বের করছে, এই যে দেখো
আমি ক্যালকুলেশন না করে এখান থেকে দেখো তুলোর তারা বের করছে 118.75। দেন তারা কি করছে তোমার মোট তড়িৎ প্রবাহ বের করছে, দেওয়া আছে 6 ভোল্ট, তোমাকে দেওয়া আছে 6 ভোল্ট, সেখান থেকে মোট তড়িৎ প্রবাহ বের করছে পয়েন্ট। এটা আসলে তো দেখো সেই সময় ক্যালকুলেটর অ্যালাউ ছিল দেখে এই টাইপের একটা ক্যালকুলেশন দিছে, বাট তোমাদের এই টাইপ কোনো ক্যালকুলেশন দিবে না। আচ্ছা, সো আই কত হবে, আই দেড়শো এইটা, তার মানে তোমার মোট তড়িৎ প্রবাহ বের করা শেষ, মোট তুলোরোধ বের করতে শেষ। কিন্তু তোমার তো চাইছে আর থ্রির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। এখন তুমি কি করবা, কারেন্ট ডিভাইড বাই লোটা অ্যাপ্লাই করে দিবা, তোমার কাজ শেষ। 36 নম্বরটা, আচ্ছা 36 তো রিটেন, সো এগুলো বাদ। চলো নেক্সট দেখো। সো এগুলো একটু পড়ে নিবা, বেসিক কথাবার্তা একটু দেখবা। আচ্ছা, এই জিনিসটা দেখো, এটা খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে সিরিজে বেশি রোধের ভালভ উজ্জ্বলভাবে জ্বলবে, এবং যে ভালভের ভোল্টেজ ড্রপ যত বেশি হবে সেটা তত বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। বুঝতে পারছো? এগুলো কিন্তু এমসিকিউতে চলে আসে, সেগুলো মাস্ট একটু দেখে রাখবা। আচ্ছা, আমরা সরাসরি এমসিকিউতে চলে যাই। দেখো তো কি বলছে। এক নম্বরটা, 100 ওয়াটে 5টি বাতি 4 ঘন্টা জ্বললে মে মাসে তোমার কত কিলোওয়াট বিদ্যুৎ খরচ হবে? কত কি মে মাস কত দিন বলো? মে মাস কত? মে মাস হলো 31 দিন। কত কিলোওয়াট না, তার মানে দেখো তো কত কিলোওয়াট বলছে। মানে কিছু না, সবগুলা গুণ দিবা। তোমার কি 5টা বাতি, সো 5 ইন্টু কত ঘন্টা করে, 8 ঘন্টা করে, কত দিন? 31 দিন। গুণ দিলা, গুণ দেবার পর কি থাকবে? এত ওয়াট, কিন্তু তোমার তো লাগবে কিলোওয়াট আওয়ার লাগবে না। সো কিলোওয়াট যেহেতু, সো 100 ডিভাইড বাই 1000। সো জাস্ট ক্যালকুলেশন করবো, এই যে দেখো যেখানে আছে, ক্যালকুলেশন করবো, আনসার চলে আসবে। আচ্ছা, জানা আসো পরেরটা। বলছে একটি বাড়ির মেন মিটারে 8 অ্যাম্পিয়ার এবং এত ভোল্ট লেখা আছে। আচ্ছা, 8 অ্যাম্পিয়ার এবং 200 ভোল্টে লেখা আছে। এই বাড়িতে 40টি বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করতে হলে প্রতি বাতির ক্ষমতা কত হবে? দেখো, কয় ওয়াটের বাতি? 40 ওয়াটের বাতি। না সরি, কি বলি, 40 ওয়াট, 40টা বাতি। তাহলে 40টা বাতি যদি হয়, প্রতি বাতির ক্ষমতা কত? মেন মিটারে তোমাকে দেওয়া আছে, মেন মেন মিটারে কত আছে দেখো তো। মেন মিটারে আছে এইট। মেন মিটারের ক্ষমতা কি বের করো? মেন মিটারের ক্ষমতা হবে পিবি, পি ইজ ইকুয়াল টু কি, আইভি না? সো আই কত? আই হলো তোমার 8 অ্যাম্পিয়ার এবং ভি হলো 200। সো মেন মিটারের ক্ষমতা হবে 8 দ্বিগুণে 1600 না? সো মেন মিটারের ক্ষমতা হবে তোমার 1600 ওয়াট। মিনিটের ক্ষমতা হবে 1600 ওয়াট। আচ্ছা, দেন কি চাইছে? 40টি বাতির কত ওয়াট, তোমাকে আগে সেটা বের করতে হবে। আচ্ছা, 40টি বাতি কত ওয়াটের এটা বের করতে হবে না? সো যেমন নিরাপদে যদি জ্বালাইতে চাও, সো এই ওয়াটের বেশি হওয়া যাবে না। মেইন মিটারে যত ওয়াট আছে এই ওয়াটের বেশি হইতে পারবে না, সর্বোচ্চ এত ওয়াট হইতে পারবে। সো আমি ধরলাম যে এক্সট্রা বাতি জ্বালানো যাবে। সো না সরি, মানে 40টা বাতি 100 ওয়াটের, 40টা বাতি, তার মানে মোট ওয়াট কত হবে? 40 × X হবে না? ইজুকাল টু আমরা কি লিখতে পারি? 1600 ওয়াট লিখতে পারি। সো এখান থেকে জাস্ট এক্সের মানটা বের করলেই কিন্তু আমি পাবো। চলো বের করি, বের করলে কত হবে? 4 4 4 16, 40। সো আমরা কি 40 ওয়াট, 40 ওয়াটের 40টা বাতি আমি লাগাইতে পারবো নিরাপদভাবে। কি ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, জানা আছে যে এত ওয়াটে একটি ইস্ত্রি 30 মিনিট কাজ করলে বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে কত কিলোওয়াট? দেখো প্রত্যেকটা একক কিন্তু কিলোওয়াট আওয়ার। তার মানে চলো আগে ওয়াটটাকে তুমি কিলোওয়াটে নিবা, দেন কত নিবা? আওয়ারে নিবা। 30 মিনিট মানে কত? 30 মিনিট মানে হাফ আওয়ার। সো জাস্ট ক্যালকুলেশন করবা, আনসার চলে আসবে। আচ্ছা, একটি সমান্তরাল সমান্তরাল সংযুক্ত দুটি রেজিস্টারের মান 3:1। আচ্ছা, সমান্তরাল সংযুক্ত দুটি রেজিস্টারের মান 3:1। এদের পাওয়ারের অনুপাত আছে। রেজিস্টার মানে কি ভাই? রেজিস্টার মানে হবে রোধ। আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু কি? পি ইজ ইকুয়াল টু ভিআইপি। পি ইজ ইকুয়াল টু ভিআইপি। আই ইজ ইকুয়াল টু আবার কি আসে আমরা জানি? পি ইজ ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা, এই ভিআইপি লাগে না, আমরা কি জানি? পি প্রপোর্শনাল কিন্তু 1/√, মানে রোধ যত কম হবে মানে এটা তো তোমার পি ইজ ইকুয়াল টু ভিআইপি। পি ইজ ইকুয়াল টু ভিআইপি, আমরা এখান থেকে কি লিখতে পারি? পি ইজ ইকুয়াল টু কি, আই স্কোয়ার আর, তার মানে কি? পি প্রপোর্শনাল আর। ওয়েট, এখানে কি সমান্তরাল বলছিল না শ্রেণী বলছিল? এখানে তো বলছে সমান্তরাল। যেহেতু সমান্তরাল বলছে তাহলে তো সূত্র এটা হবে না। যেহেতু সমান্তরাল বলছে তাহলে সূত্র কোনটা হবে? যে যেটাতে বিভব পার্থক্য আছে। আমরা জানি যে সমান্তরালের বিভব পার্থক্য সমান হয়। যেহেতু সমান্তরাল বলছে, তাহলে তোমার পি এর সূত্র কোনটা কাউন্ট করতে হবে? পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর। পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর। সো এখান থেকে কি আসছে? তোমার ঠিকই তো লিখছিলাম। সো এখান থেকে কি আসছে? পি সমানুপাতিক 1/আর।
1/r। এখন তোমাকে রেজিস্টারের অনুপাতে দিচ্ছে, তোমাকে পাওয়ারের অনুপাত তারা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি যে P1/P2 ইজ ইকুয়াল টু R2/R1, সো P1 ইজ ইকুয়াল টু P2 যদি 3/3 হয়, তাহলে R1 অনুপাত R2 কি হবে 1/3। সো আনসার কত হবে 1/3। দেখো এই যে আনসার এক নম্বরটা কি আর বুঝছো। যখন সমান্তরাল বলবে তখন B² আর এই ফর্মুলাতে যাবা। যদি শ্রেণীতে বলতো তাহলে যে পি ইজ ইকুয়াল টু ভিআইপি বা I² ওটাতে তুমি যাইতা, বুঝছো। আচ্ছা, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা। যেমন বলছে 5 নম্বর কি বলছে যে একটি বাড়িতে 15 ওয়াটের 10টি এলইডি বাতি 6 ঘন্টা চলে, ব্যয়িত শক্তি কত বের করতে পারবো না বলো? অবশ্যই পারবা। আচ্ছা, 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার ধরে 2 মিনিট ধরে প্রবাহিত করা হচ্ছে। ওই 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তি বের পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, শক্তির একক কী হবে? শক্তির একক হবে জুল। তার মানে পি এর ওয়াট, কিন্তু ক্ষমতাকে কিন্তু ওয়াট, কিন্তু এখানে কিন্তু ওয়াট চাই না, শুধু শুধু তোমাকে তারা শক্তিটাই চাইছে। আচ্ছা, আমরা কি জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু জানি পিটি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু জানি পিটি। এখন আগে আমি পিটা বের করে পর টি গুণ দিয়ে দিব। হুম, চলো এটাই করি। সো আগে আমরা পিটা বাই করি। পি ইজ ইকুয়াল টু আমরা আবার কি জানি? পি ইজ ইকুয়াল টু ভিআইপি, মানে ভিআইপি না। সো পি ইজ ইকুয়াল টু ভিআই। ভি কত? ভি হলো 6 ভোল্ট। সো বি এর এখানে কী হবে? বি হবে এখানে 6 হবে। আইটা কত? আইটা হবে 0.3 অ্যাম্পিয়ার। আই হবে 0.3 অ্যাম্পিয়ার। সো এটা দিয়ে তুমি কি বের করবে? পিটা বের হবে। সো এই পিটা এই পির জায়গায় বসাবা। দেন সময় দিছে তোমাকে, দেখো 2 মিনিট দিছে। তা 2 মিনিট মানে কত? 60 সেকেন্ড। যেহেতু জুল, তার মানে কি অবশ্যই তোমার সব কিছু এসআই এককে কনভার্ট করতে হবে। তুমি 2 মিনিটে কত? 120 সেকেন্ড। সো টি এ কত পাইলে? 120। এখন ক্যালকুলেশন করে ডাব্লিউটা বের করতে পারবো না? অবশ্যই কিন্তু তুমি পারবা। আচ্ছা, চলো নেক্সট নাম্বারটা বলছে যে একটি ধাতব গোলকের এক প্রান্তে আই এবং পরিমাণ বিদ্যুৎ প্রবেশ করে, ঠিক বিপরীত প্রান্ত দিয়ে সেম পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে। তার মানে এ এবং বি প্রান্তে সেম পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে, মাঝখানে একটি গোলক আছে, ধাতব গোলক। তারপর বলছে যে তাপ তৈরি হবে তা পুরো গোলকের সমান। এ এবং বি প্রান্তে সর্বনিম্ন না, এ এবং বি প্রান্তে সর্বোচ্চ হবে, কারণ ধাতব গোলক দিলে এখানে পরিবাহিতা বৃদ্ধি পেয়ে যায়, তার ফলে রোধ কমে যায়, তোমার তাপও কম উৎপন্ন হয়। তাহলে সব থেকে বেশি পরিমাণ তাপ কই উৎপন্ন হবে? অবশ্যই গোলকের 2 সাইড উৎপন্ন হবে। 8 নম্বরটা, একটি ট্রানজিস্টরে তোর ভোল্ট দিচ্ছে 9 ভোল্ট, আর এটিকে দিচ্ছে মিলি ওয়াট দিচ্ছে, পি দিচ্ছে। তাহলে মানে কি? পি ইজ ইকুয়াল টু ভিআইপি। পি ইজ ইকুয়াল টু কি? পি ইজ ইকুয়াল টু হবে ভিআই। পি কত দিচ্ছে? মিলি ওয়াট দিচ্ছে, একটু খেয়াল রাখবো। তার মানে কি? 10 ডিভাইড বাই কত হবে? 1000। আর ভি কত? ভি হবে 9। এখান থেকে জাস্ট আইটা বের করতে পারবো না? অবশ্যই কিন্তু তুমি পারবা। আচ্ছা, দেন আসে পরেরটা। একটি বাড়িতে এত ভোল্টের লাইন এত ওয়াটের একটি ফ্যান যুক্ত করা হলে মানে তড়িৎ প্রবাহ কত চাইছে? তার মানে কি? পি ইজ ইকুয়াল টু ভিআইপি। জাস্ট পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আই বের করবা। সবগুলো একই, বুঝছো? সবগুলো একই, একদম খুবই সহজ এমসিকিউ গুলো। একটি 40 ওয়াট এবং একটি 60 ওয়াটের বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলে বাতিটি বেশি উজ্জ্বল জ্বলবে। বলো, এটা কিন্তু একটু আগে বলছি, যখন শ্রেণী সমবায়ে থাকবে, যখন শ্রেণীতে থাকবে সেটাতে যেটা কম ওয়াট সেটা বেশি উজ্জ্বল দিবে। শ্রেণীতে থাকলে কমটাই বেশি আলো দিবে, সমান্তরাল থাকলে বেশিটা বেশি আলো দিবে। তার মানে কত ওয়াট হবে? 40 ওয়াট হবে। বুঝতে পারছো? আচ্ছা, দেন আসো 12 নম্বরটা। একটি বৈদ্যুতিক হিটারে এত ভোল্ট লাইন থেকে এত অ্যাম্পিয়ার, মানে কি? তোমাকে ভি দিছে, ভালো কথা, আই দিছে, ভালো কথা, গ্রহণ করা হলো। হিটারে এত ঘন্টা ব্যবহার করলে শক্তি ব্যয় কত? মানে শক্তি ব্যয় করতে বলছে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। পি ইজ ইকুয়াল টু কি? ভিআই। পি ইজ ইকুয়াল টু ভিআই। সো ভি দিছে, আই দিছে, তোমাকে টিও দিয়ে দিছে, সেখান থেকে ডাব্লিউটা বের করে ফেলবা। আচ্ছা, নির্দিষ্ট পরিবাহী তা পরেরটা আসো। 13 নম্বরটা, নির্দিষ্ট পরিবাহীতে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত করলে সৃষ্ট তাপের পরিমাণ তার তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। আমরা কি জানি? এইচ ইজ ইকুয়াল টু I²RT। তার মানে কি? তড়িৎ প্রবাহের বর্গের কি হবে? সমানুপাতিক হবে। আচ্ছা, দেন আসো হুইচ ফর্মুলা ইজ কারেক্ট। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট জুলস ফর্মুলাস অফ থার্মোডাইনামিক্স, মানে কোনটা তোমার ঠিক না? আমরা কি জানি? H = I²RT, এটা তো আমরা জানি। কিন্তু দেখো এখানে তারা কি দিছে? H²IT দিছে। H=I²RT, তারা একটা সমানুপাতিক আনছে, একটা সমানুপাতিক আনা সত্ত্বেও তারা কি দিছে? সমানুপাতিক চিহ্ন দিছে। আমরা যখন একটা সমানুপাতিক চিহ্ন উঠাই তো একটা সমানুপাতিক আনি না,
অবশ্যই কিন্তু এখানে তাই হয়েছে, কিন্তু এখানে কিন্তু 4 নাম্বার কিন্তু তাই করে নাই। আসলে আলটিমেটলি জিনিসটা হলো যে আমরা লিখি না যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, জিনিসটা কিন্তু আসলে তা না। জিনিসটা হলো এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, দেন একটা ধ্রুবক তোমার আনা হয়, দেন একটা পরবর্তী ধ্রুবক আনা হয়, বাই ডিফল্ট ওই ধ্রুবকের মান ধরা হয় 1। এখানে একটা কে আনা হয়, কে এর মান ধরা হয় 1। সো সেখান থেকে সমানুপাতিক উঠায় আমরা লিখি আই স্কোয়ার আর টি। বুঝতে পারছো? সো অবশ্যই এখানে যেহেতু কে দিছে, যেহেতু এখানে কে উল্লেখ করছে, সো সমানুপাতিক দেওয়া যাবে না, সো অবশ্যই সমান চিহ্ন সেখানে দিতে হবে। 15 নাম্বারটা আসো, বলছে যে আচ্ছা আজান দিতেছে। 15 নম্বরে বলছে 100 ওহম রোধের একটি নিমজ্জক উত্তাপকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 কেজি পানির মধ্যে ডুবিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলো। কত সময় পর পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকবে? আচ্ছা দেখো, এখানে তাহলে কত সময় পর, তার মানে কি কত সময় পর তোমার চাইছে, এটা কি টি চাইছে না, টি চাইছে। আমরা কি জানি এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এটা কিন্তু তোমার তাপের পরিমাণ। আর আমরা তাপ ইজ ইকুয়াল টু কি জানি, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। সো এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি আই স্কোয়ার আর টি। দেখো তোমাকে সব দিয়ে দিছে, তোমাকে সব দিয়ে দিছে, শুধুমাত্র তোমাকে কি বের করতে বলছে, এখান থেকে টিটা বের করতে বলছে, আর বাকি সব দিয়ে দিছে। এম দিছে, এস কত, এস তো তুমি জানো, এস হলো কত 4200, এস 4200। ডেল থিটা কত, ডেল থিটা কত হবে, আমি তো সব মুছিয়ে ফেলছি, দেখি তো। ডেল থিটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো 25 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার 100, তার মানে ডেল থিটা কত হবে, ডেল থিটা হবে তোমার 75, ডেল থিটা হবে 75। আই তোমাকে দিয়ে দিচ্ছে 5 এম্পিয়ার, এবং আর কত দিচ্ছে, আর হবে 100 ওহম। সো বাকি থাকে কি শুধুমাত্র টি, বের করতে পারবে না, অবশ্যই তুমি বের করতে পারবা। আচ্ছা, কিলো ওয়াট আওয়ার কত সমান কত জুল, 1 কিলো ওয়াট আওয়ার সমান কত জুল, 1 কিলো ওয়াট সমান সমান 3.6 ইন্টু 10⁶ জুল। এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, দেন বলছে ভি দিছে, পি দিছে, বলছে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, টিও তোমাকে দিছে কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। আমি তোমাকে কি চাইছে, আই চাইছে, আমরা কি জানি পি ইজ ইকুয়াল টু ভিআইপি, ভিআইপি। সো তোমাকে দেখো সবই কি দিয়ে দিছে, হ্যাঁ তোমাকে সবই দিয়ে দিছে, শুধুমাত্র এখানে আইটা বের করতে হবে, পিও দিছে ভিও তোমাকে কি দিয়ে দিছে। আচ্ছা, দেন আসো পরেরটা। পর কি বলছে যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এইচ ইজ ইকুয়াল টু কি আই স্কোয়ার আর টি। আচ্ছা, 19 নম্বর আসো, যে একটি বাড়িতে 60 ওয়াটের 10টি বাতি, দেখো 60 ওয়াটের 10টি বাতি, 2 × 5 ঘন্টা, এটার আগে হিসাব করবা। এটা শোনো কীভাবে করবা, তুমি এক এক লাইন এগুলো করবা, বুঝছো? এগুলো কিন্তু ভাঙিয়ে ভাঙিয়ে তোমরা সৃজনশীল করছো, 1 পেজে লাগছে, তো আমাদের তো আর 1 পেজে টাইম নাই, বা আমাদের এতটুকু জায়গাও নাই, আমাদের কী করতে হবে, এক লাইনে করতে হবে, যে এইখানে যারা যেভাবে করছে। তারপর আমি তোমাকে একটু বড় করে বোঝাচ্ছি, দেখো বলছে একটি বাড়িতে 60 ওয়াটের 10টি বাতি 5 ঘন্টা, তার মানে এটুকু কত, এটা তুমি আগে হিসাব করবে। দেখো আমি এখানে হিজিবিজি না করে আমি এখানে দেখাই, দেখো 60 ওয়াট, 5টা বাতি, 10টা বাতি, 10 ঘন্টা, কত দিন, 30 দিন। তার মানে কি এই পুরাটুকুর হিসাব কিন্তু একসাথে করে ফেলছে, কারণ বের করতে হবে কি, আমাকে বের করতে হবে কিলো ওয়াট আওয়ার, বের করতে হবে না কত বিল, তার মানে কি আমাকে বের করতে হবে কিলো ওয়াট আওয়ার। সো পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু ভি, ভি তো তারা দিছেই না, ভিআইপি। তোমাকে তো পি দিয়ে দিছে, তোমাকে তো পি দিয়ে দিছে, তাহলে তো আরো সহজ, তাহলে তো আরো সহজ। তাহলে কাজ কি দেখো, সবগুলো এক লাইনে করবা, মানে আগে কি করবা, যেটা আগে দেওয়া আছে এটা আগে হিসাব করলা, বাতি দেওয়া আছে সো বাতির হিসাবগুলো আগে করলা, 60 ওয়াট, তোমার দেখো এই যে 60 ওয়াটের 10টা, 10টা বাতি, 5 ঘন্টা, 30 দিন। সো এটুকু ওয়াট বের করছে, আর 1000 দিয়ে ভাগ করছে কেন, কিলো ওয়াট বের করার জন্য। দেন পরবর্তী হিসাব, পরবর্তী কি, এই যে একটা স্থির হিসাব, 1000 ওয়াটের দৈনিক 1 ঘন্টা একটা, এবং 30 দিন। সো দেখো উপরে কিন্তু, সো আমার কি কেস কয়টা, কেস দুইটা না, যেহেতু দুইটা কেস, তো দুইটা কেস উপরে প্লাস দিছি, মানে সবগুলোর ওয়াটের হিসাব আমি এখানে করে ফেলছি। যেহেতু আমাকে কিলো ওয়াট বের করতে হবে, সেজন্য আমি এখানে নিচে 100 দ্বারা, মানে 1000 দ্বারা ভাগ করতে হবে। দেন তোমাকে এটুকু কি বের হবে, এটুকু প্রতি কিলো ওয়াট আওয়ার কিন্তু তোমার এখানে বের হবে। এখন তোমার যে বলছে যে প্রতি কিলো ওয়াটের খরচ হবে 5 টাকা, সো এটাকে কী করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে তুমি মোট খরচটা পাবা। সিমিলারলি এটাও মেবি সেম, দেখি 1 আওয়ারের একটি, আচ্ছা 1 ঘন্টার 200 ওয়াটের একটি টিভি সেট, 20 মিনিট 1000 ওয়াটের একটি স্ত্রী বৈদ্যুতিক শক্তি ব্যবহারের অনুপাত বের করতে বলছে।
আচ্ছা মানে ওয়াট ওয়াট এটার ওয়াট বের করবা, এটার ওয়াট বের করবা কি, ধরি E1/E2 না। সো প্রথমটা কি, একটা টিভি 200 ওয়াটের একটা টিভি, 200 ওয়াটের টিভি তোমার কত কয় ঘন্টা চলছে, 1 ঘন্টা চলছে, 1 ঘন্টা চলছে, 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড। দেন বলছে 1000 ওয়াটের একটা ইস্ত্রি 20 মিনিট ধরে চলছে। সো জাস্ট অনুপাত বের করবা, কি মানে ভাগ করবা, অনুপাত চলে আসবে। দেন আসো পরেরটা, শক্তির অনুপাত চাইছে বুঝছো, আই মিন তাহলে কি ডাব্লিউ ওয়ান অনুপাত কিন্তু ডাব্লিউ টু, এই ডাব্লিউটাই এখানে E1 E2 হিসেবে তারা লিখছে, এবং ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল হবে পিটি। আচ্ছা 21 নম্বরে, একটি বৈদ্যুতিক বাতির গায়ে এত ওয়াট এত ভোল্ট লেখা আছে, তাহলে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, পি ইজ ইকুয়াল টু ভিআইপি, অনেকবার করছি। দেন আসো 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের ফলে একটি বয়লারে প্রতি সেকেন্ডে এত জুল তাপের সৃষ্টি হয়, বয়লারের রোধ কত, তাপের সৃষ্টি আমরা কি জানি, এইচ ইজ ইকুয়াল টু I² R T। আমাকে তারা দিছে 5 এম্পিয়ার, আর দিছে এইচ দিছে 500 জুল, এইচ দিছে 500 জুল, আর কি দিছে প্রতি সেকেন্ড, টি দিছে 1 সেকেন্ড। এখান থেকে আননোন কি, আননোন শুধুমাত্র আর, পারবা না। আচ্ছা দেন 100 ওয়াট পি দিছে, ভি দিছে, লিখিত একটি বাল্বের প্রতিদিন 10 ঘন্টা চলে, তার মানে লিখিত প্রতিদিন 10 ঘন্টা চলে, এবং 1 কিলো ওয়াটের মূল্য যদি 3 টাকা হয়, তাহলে জুলাই মাসে মূল্য কত, তার মানে কি সব ওয়াট আগে লেখো, সব ওয়াট আগে লেখো কি, তাহলে কি করবা, ওয়াটের হিসাবগুলো আগে না। চলো আমাদের কী হবে, 100 ওয়াট বলছে, আমাকে বলছে 100 ওয়াট, সো 100 লেখলা। দেন কয়টা, একটা দিনে কত দিন, দিনে প্রতিদিন 10 ঘন্টা, তারপরে মোট দিন কত, জুলাই মাস কত দিন, জুলাই মাস হবে 31 দিন। সো গুণ, আমি একটা কালি ইউজ করি, সো গুণ কী হবে, গুণ হবে 31, ডিভাইড বাই কী হবে, এটা কিন্তু উপর কিন্তু ওয়াট হইলো, ডিভাইড বাই নিচে 1000 হবে, কারণ এক্ষেত্রে কিলো ওয়াট হইলো, তো আমাকে তো বের করতে হবে কিলো ওয়াট আওয়ার, তারপরে তো আমি টাকাটা গুণ করতে পারবো। সো আওয়ার কত, কতক্ষণ ধরে চলছে, তোমাকে দেখে এখান থেকে দিয়েছে যে দৈনিক কত ঘন্টা, দৈনিক 10 ঘন্টা, দৈনিক 10 ঘন্টা। সো দেন এর সাথে কী করবা, তোমাকে 10 ঘন্টা অ্যাড করতে হবে। সো গুণ কত যাবে, গুণ হবে তোমার 10, তার মানে তোমাকে এটিকে কী বের হলো, পুরাটুকু তোমাকে কিলো ওয়াট আওয়ারটা বের হয়েছে, এর সাথে জাস্ট 3 দ্বারা গুণ করবা, তোমার আনসার চলে আসবে। দেন আসি পরেরটা, যে নিচে মিশ্রিত এককগুলির মধ্যে কোনটির ওয়াটের সমতুল্য, ওয়াট মানে কি, ওয়াট মানে হলো তোমার পি এর একক না, মানে ক্ষমতার একক তো তোমার ওয়াট, তার মানে কি পি ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, W/T, এটাই তো তোমার ক্ষমতার একক। এখন দেখো কোনটার সাথে মিলে, এখন আচ্ছা কোনটার সাথে মিলে নয় বলছো, কোনটার সাথে মিলে না, তার মানে কি জুল পার সেকেন্ড, হ্যাঁ জুল পার সেকেন্ড আমরা বলতে পারি, এম্পিয়ার পার ভোল্ট কি বলতে পারি, এম্পিয়ার ভোল্ট বলতে পারি। আমরা কি জানি, আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভিআইপি, মানে ভিআইপি তার মানে ভোল্ট এম্পিয়ার, হ্যাঁ ভোল্ট এম্পিয়ারে বলতে পারি। দেন 3 নম্বরটা কি বলছে, 3 নম্বর বলছে এম্পিয়ার স্কোয়ার, মানে আই স্কোয়ার আর, হ্যাঁ পি ইজ ইকুয়াল টু আমরা I² আর বলতে পারি না, অবশ্যই কিন্তু বলতে পারি, কারণ আমি যদি তিনটাই বলতে পারতেছি, আমি বলতে পারবো না কোনটা, এটাই আমি বলতে পারবো না। সো 4 নম্বরটা আনসার। ওকে আচ্ছা, সূত্রগুলো অবশ্যই পারতে হবে। দেন রিটেন তো আমরা বাদ। চলো আমরা নেক্সটে চলে যাই, টাইপ 6 একটু বেশি কথাবার্তা, একটু দেখে নিবা, তোমরা একটু দেখে নিবা, যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবা, কারো যদি যে কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমাকে কিন্তু জানাবা। একটি পোস্ট অফিস বাক্সের চতুর্থ বাহু কোনটা, এই যে দেখো এখানে চিত্র আছে, so আমি চিত্র দেখে বোঝাই, মানে এস বাহুতে। আচ্ছা এস বাহুর তোমার দৈর্ঘ্য দিছে 1 মিটার দৈর্ঘ্য, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিছে, ভালো কথা। এখন তোমার কিউতে দিছে 10, পিতে দিছে 1000, এবং আরতে দিছে 2025 ওহম। দেন বলছে গ্যালভানোমিটারটি শূন্য অভিক্ষেপ দেয়, গ্যালভানোমিটার হলো এখানে, এটা যখন শূন্য অভিক্ষেপ দেয়, আই মিন এই যে হুইস্টেন ব্রিজটা সাম্যাবস্থায় আছে, এবং এটা যখন সাম্যাবস্থায় থাকবে, তখন আমরা কি লিখতে পারি, P/Q = R/S। সো এটা বের করতে পারি না, অবশ্যই কিন্তু এটা লিখতে পারি। এখন তোমার কাজটা হলো, তোমাকে বলছে এস এর আপেক্ষিক রোধ বের করতে বলছে, এস এর আপেক্ষিক রোধ বের করার আগে তোমাকে এস এর রোধটা বের করতে হবে। তোমাকে পি দেওয়া দিচ্ছে, কিউ দেওয়া দিচ্ছে, আর দেওয়া দিচ্ছে, এখানে তুমি এসটা পাবা না। সো তুমি কিন্তু এস এর একটা রোধ পাবা, ধরি এস আর দিই, এস এর রোধটা আমি আর দিই। সো রোধ ইজুলটা আমরা কি জানি, আপেক্ষিক ধ্রুবক L/A না। দেখো তোমাকে কিন্তু ক্ষেত্রফল দেওয়া দিচ্ছে, যদি ব্যাসার্ধ দেওয়া থাকতো, তাহলে আমি পাই r² লিখতাম, যেহেতু এ দিয়ে দিছে, সো এখানে এ দিলাম, এখানে এল দেওয়া আছে। এটা জানো তুমি, তিনটাই জানো না, শুধুমাত্র কি
জানো না শুধুমাত্র এই যে আলফাটা, আই মিন আপেক্ষিক ধ্রুবকটা তুমি বের করতে পারবে না? অবশ্যই কিন্তু পারবা। আচ্ছা, দেন আসো একটু হুইস্টন ব্রিজের প্রথম দ্বিতীয় তৃতীয়তে এত এত আছে, চতুর্থ বাহুতে কত, যে সিমিলারলি এই সূত্র ইউজ করে বের করে ফেলবা। কোন সূত্র ব্যবহার করে হুইস্টন ব্রিজের নীতি প্রতিপাদন করা যায়? কোন সূত্র ব্যবহার করে? অবশ্যই কিরশফের সূত্র ইউজ করে হুইস্টন ব্রিজের নীতিটা ব্যাখ্যা করা যায়। 4 নম্বরটা, হুইস্টন ব্রিজের সাহায্যে কি পরিমাপ করা যায়? হুইস্টন ব্রিজের সাহায্যে তুমি রোধ, এই দেখো পি কিউ আর আছে, কি বের করলাম? রোধ বের করলাম, তো এর সাহায্যে রোধ পরিমাপ করা যায়। আচ্ছা, একটি হুইস্টন ব্রিজের 4 বাহুতে এত এত ওহম আছে, চতুর্থ বাহুতে কত? সিমিলারলি এই সূত্র বের করে চতুর্থ বাহুটা বের করে ফেলবা। আচ্ছা, পরটা আসো যে একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 6, 18, 10 এবং 20 ওহমের রোধ আছে। আচ্ছা, চতুর্থ বাহুতে কত মানে রোধ শ্রেণীতে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে? সাম্যাবস্থায় আসার সূত্রটা কি? পি ডিভাইড বাই কিউ ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই এস। সো তোমাকে আগে বের করতে হবে যে দেখো পি কিউ সবগুলো কিন্তু দেওয়া আছে, 4টাই দেওয়া আছে, বাট তোমাকে তো এটা কিন্তু সাম্যাবস্থায় থাকতে হলে আগে তোমার চতুর্থটা কি পরিমাণ রোধ সেটা আগে বের করতে হবে। মানে পি কিউ আর দিয়ে তুমি গ্যাসটা বের করবা। এসটা দেখো একটা বড় একটা মান আসতেছে, দেখো 30, কিন্তু এক্স এখানে দিচ্ছে কত? এক্স এখানে দিচ্ছে তোমার 20, তার মানে কত ওহম সমান্তরালে যোগ করতে হবে? অবশ্যই 10 ওহম তোমাকে, সরি, কত ওহম শ্রেণীতে যোগ করতে হবে? অবশ্যই 10 ওহম শ্রেণীতে যুক্ত করতে হবে। তাই আসো মিটার বিজ এবং পটেনশিওমিটার, সো এগুলো একটু দেখবা, এগুলো শর্টকাট সূত্রগুলো একটু দেখবা। শেষ হয় না কেন ভাই? আর কত? ও শেষ, আর 2 পেজ আছে তাই শেষ। আচ্ছা দেখি, দেখি 3 নম্বরটা বলছে, সরি 1 নম্বরটা, একটি মিটার ব্রিজের 2 ফাঁকে 2 হোম এবং 3 হোম রোধ যুক্ত করা আছে, সাম্য বিন্দু কোথায় অবস্থিত? তো সাম্য বিন্দু বের করার সূত্রটা কি? এই যে সাম্য বিন্দু বের করার সূত্র, এলটা তোমার এখান থেকে কি এলটা বের করতে হবে। দেখো মিটার ব্রিজের 1 মিটার লম্বা, মিটার ব্রিজ 1 মিটার লম্বা সুষম প্রস্থচ্ছেদের একটি তারকে কাজে লাগিয়ে হুইস্টন ব্রিজের নীতি ব্যবহার করে অজানা রোধ নির্ণয় করা যায়, এবং এই অজানা রোধের বুঝছো পি এবং কিউ। তোমরা বইটা চিত্র দেখছো না? একটা চিত্র দেখছো না এরকম? যাই হোক, একটা তুমি চিত্র দেখছো, চিত্রটার বাম প্রান্ত থেকে দূরত্ব এল ধরছে এবং পুরাটা কিন্তু তোমার 1 মিটার ধরে। তো হুইস্টন ব্রিজের যে ইটা আছে, এটা বাই ডিফল্ট তোমাকে মানে বানাইছে তার 1 মিটার ধরে, সে সব সময় 100 ধরে এখানে হিসাব করতে হবে। সে এলটা কি? এলটা হবে বাম প্রান্ত থেকে দূরত্ব, আর তার মানে কি 100 মাইনাস এল কত হবে? 100 মাইনাস হবে ডান প্রান্ত থেকে দূরত্ব। এখন দেখো কোনটা বাম প্রান্ত কোনটা ডান প্রান্ত, এটা ফ্যাক্ট না? দেখো একটি মিটার পিছে 2টি ফাঁকে 2 ওহম এবং 3 ওহম আছে, যেটা আগে দেওয়া থাকবে, আই রিপিট, যেটা আগে দেওয়া থাকবে সেটাকে তুমি তোমার পি সরি 2 ওহম আগে দেওয়া আছে না, 2 ওহমটা হবে পি এবং 2 ওহমটা বাম প্রান্তে অবস্থিত, তার মানে তোমার এলটা যে বের হবে, এলটা কিন্তু তোমার পি থেকে মানে 2 ওহম থেকে কতটুকু দূরত্ব সেটা বের হবে, আই মিন বাম প্রান্ত থেকে কতটুকু দূরত্ব সেটা বের হবে। নেক্সট 2 নম্বরটা, পটেনশিওমিটারের যে নীতির উপর কাজ করে, পটেনশিওমিটার কোন? নেক্সট নেক্সট হলো 8 নম্বরটা। 1 নম্বর কি বলছে? একটি মিটার 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সে পরিমাপ করতে পারে, তার অভ্যন্তরীণ রোধ দিচ্ছে আর, এবং এই মিটার দ্বারা 7.5 বিদ্যুৎ মাপার জন্য কত রোধের শান্ট বৃদ্ধি করতে হবে? কত রোধে মানে শান্ট দরকার? আচ্ছা, তার মানে জিনিসটা কি? এ মিটারের পাল্লা বৃদ্ধি না, এই মিটারের পাল্লা বৃদ্ধির সূত্রটা কি ভাই? মানে কত মানে রোধের শান্ট ধরি এস মানের শান্ট ব্যবহার করতে হবে। সো এস ইজ ইকুয়াল টু কি হবে এই মিটারের ক্ষেত্রে? আর ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। সো আর তো আর যে জায়গায় থাকবে, যেহেতু আর আমার কোনো মান দিছে না, এখন এনটা কি? আমাকে এনটা বের করতে হবে। সো এনটা হইলো যতটুকু পরিমাপ করতে হবে, আর যতটুকু পরিমাপ করতে হবে আর যতটুকু পরিমাপ করা যায়, কতটুকু পরিমাপ করতে হবে? 7.5 পরিমাপ করতে হবে, এত এম্পিয়ার পরিমাপ করতে হবে। আগে যাইতো কত? 5 এম্পিয়ার পরিমাপ করা যেত। সো নিচে কী হবে? নিচে হবে 5, সেভাবে তোমার এন বেরোবে। দেখো এই যে 7.5 ডিভাইড বাই 5 করছে 1.5 আসছে, তার মানে এন কত হবে? এন হবে 1.5, 1.5 মাইনাস ওয়ান, আর উপরে তো আর আছে, তার মানে এস ইজ ইকুয়াল কি আসতেছে? আর ডিভাইড বাই 0.5। সো 0.5কে আমরা কীভাবে লিখতে পারি? 0.5কে কীভাবে লিখতে পারি? আর তোমার আর ডিভাইড বাই 5/10 এটা লিখতে পারি না? দেন এখান থেকে কী আসে? আর ইন্টু 10/5, তার মানে যদি কাটাকাটি করি তাহলে থাকতেছে তোমার 2, তার মানে কী আসলো? এস ইজ ইকুয়াল টু আসলো 2 আর। বুঝতে পারছো আনসার কত? আনসার যে 1 নম্বরটা 2 আর। ক্লিয়ার? আচ্ছা,
দেন পরে কি বলছে, এই মিটারের পাল্লা বাড়াতে নিচের কোন ধরনের শান্ট ব্যবহার করতে হয়, নিচের কোন ধরনের শান্ট ব্যবহার করতে হয়। এই মিটারের পাল্লা বৃদ্ধি করতে হলে শান্টকে অবশ্যই সমান্তরালে যুক্ত করতে হবে। দেখো তো কোথায় আছে, বিরাট রোধ না, শান্ট। শোনো আরেকটা কথা, শান্ট সবসময় খুবই 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 অল্প মানের একটা রোধ, শান্ট খুবই অল্প মানের একটা রোধ। সো এই মিটারের ক্ষেত্রে তোমার শান্ট ও স্বল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। আর ভোল্ট মিটারের ক্ষেত্রে কি, ভোল্ট মিটারের ক্ষেত্রে তোমার স্বল্প মানের একটি শান্ট শ্রেণীতে যুক্ত করতে হয়। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা। আচ্ছা, শান্ট, দেন আসে পরেরটা, শান্ট হলো যন্ত্রের সাথে কিভাবে যুক্ত করতে হয়। শান্ট হলো সমান্তরাল যুক্ত নিম্নমানের রোধ, সমান্তরাল যুক্ত নিম্নমানের রোধ হবে তোমার শান্ট, বুঝতে পারছো, সমান্তরাল যুক্ত নিম্নমানের রোধ হবে শান্ট। আচ্ছা, দেন আসো 24 নম্বরে। 24 নম্বর কি বলছে, সরি 24 নয়, 4 নম্বর, 100 ওহম একটি গ্যালভানোমিটারের, আচ্ছা এখন গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি। আচ্ছা, 100 ওহম একটি গ্যালভানোমিটার এত অ্যাম্পিয়ার তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত প্রবাহিত বাড়াইছে। 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার, তার মানে কি তড়িৎ বাড়াইছে না, তার মানে এটা কি, এটা হলো অবশ্যই তোমার এই মিটারের পাল্লা বৃদ্ধি। সো এই মিটারের পাল্লা বৃদ্ধির সূত্র কি ছিল, কত মানে শান্ট সমান্তরাল যুক্ত করতে হবে, এস ইন্টু, সো এস ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই n-1। এনটা কি, এনটা হবে যতটুকু মাপা যায়, যতটুকু মাপা দরকার, তার মানে কি 10 অ্যাম্পিয়ার আমাকে মাপতে হবে। আর কতটুকু মাপা গেছে, 10 মিলি অ্যাম্পিয়ার মাপা গেছে, তার মানে 10 × 10⁻³ সো 10⁻³ করি, তাহলে n ইজ ইকুয়াল টু কত আসে, এটা কাটা থাকতেছে আমার 10⁻³, তার মানে n কত আসলো, n আসলো আমার 10⁻³ হবে, আসলো আমার n। সো n 10⁻³ বসাবা, আর এখানে তো 1, আর কত দেখো, আরটা কিন্তু তারা দিয়ে দিয়েছে যে গ্যালভানোমিটারের রোধ দ্বারা দিয়েছে 100 ওহম, তার মানে আর জায়গায় কী হবে, আর জায়গায় হবে 100। দেন জাস্ট ক্যালকুলেশন করবা, আনসার চলে আসবে। আচ্ছা, যে আসে 5 নম্বরকে। 5 নম্বর বলছে যে 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 5 ওহম রোধের একটি শান্ট জুড়ে দিয়ে একটি তড়িৎ বর্তনীর সাথে সংযুক্ত করা হলে গ্যালভানো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 0.42 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া গেলে বর্তনীর মূল প্রবাহ কত। আচ্ছা, এসব ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা সূত্র পাই, এসব ক্ষেত্রে আমরা দুইটা সূত্র পাই, কিন্তু দুইটার ইউজ কিন্তু ভিন্ন ভিন্ন। সো কি একটা সূত্র আছে তোমার, আইজি, আইজি ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই জি প্লাস এস ইন্টু আই। আরেকটা কি সূত্র আছে, আরেকটা সূত্র আছে তোমার আইএস, আইএস ইজ ইকুয়াল টু জি ডিভাইড বাই জি প্লাস এস ইন্টু আই। সো কোনটা ক্ষেত্রে কখন কোনটা ইউজ করতে হবে, এখানে দেখো তো কি ইউজ করতে হবে, তোমাকে দিছে কি, তোমার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, আইজি এটা হলো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, আইএস এটা হলো শান্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, জি হলো গ্যালভানোমিটারের রোধ, আর এস হলো শান্টের রোধ। তার মানে তোমাকে এখানে কি দিছে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ দিছে, তার মানে কি তোমাকে কোন সূত্রটা ইউজ করতে হবে, এই সূত্র ইউজ করতে হবে। সো আইজি ইজ ইকুয়াল টু কত, আইজি ইজ ইকুয়াল টু 0.42 ভোল্ট। আর এস কত দিছে, এস দিছে তোমার 5, সো এক্সের জায়গায় হবে 5। এবং জি কত দিছে, দেখে 100 ওহম গ্যালভানোমিটার, তার মানে কি 100 আর 5, তার মানে এখানে কত হবে, এখানে হবে আমার 105। এবং এই আইটা কি, এই আইটা হবে মোট তড়িৎ প্রবাহ, যেটাকে তোমাকে এখানে তোমাকে চাইছে। সো দেখো এই তিনটাই জানো, আর শুধুমাত্র আই, এই আইটা এখন বের করতে পারবো না, অবশ্যই তুমি বের করতে পারবা। আচ্ছা, নেক্সট 6 নম্বরটা আসো। 6 নম্বরটায় বলছে যে একটি ট্যানজেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে এর কাটা 30 কোণে বিক্ষিপ্ত হয়। আচ্ছা, 30 কোণে বিক্ষিপ্ত হয়, গ্যালভানোমিটারটিতে কত অ্যাম্পিয়ারে বিদ্যুৎ প্রবাহিত হলে তার কাটা 45 কোণে বিক্ষিপ্ত হবে। দেখো কেমনটা লাগে বলো, সব শেষ করে দিছি বুঝছো, সব শেষ করে দিছি। এখন দেখি না আমার ক্যামেরায় নেই, মানে স্ক্রিন রেকর্ডের জিনিসটাই নেই। সো কোথায় ছিলাম এটা তো মনে নাই। হুম, কোথায় ছিলাম, আচ্ছা এই পেজ থেকে শুরু করি, হ্যাঁ এই পেজ তো মনে হয় হয়েছিল। যাই হোক আমি এই পেজ থেকে শুরু করি, জানি না কোথায় কোথা থেকে অফ হয়ে গেছে, যা ব্যাক করে দেখতে হবে। যদি কোথাও বাকি থাকে আমাকে একটু কমেন্টে বললো। দেখো যে এই পেজ এটুক পর্যন্ত হয়েছিল, এটুক পর্যন্ত হয়েছিল আমি দেখছিলাম। সো যাই হোক, যদি একটা দুটো এমসিকিউ বাকি থাকে সো তোমরা একটু বইলো, সো আমি ওটা আবার দেখাই দেবো। সো চলো আমরা এই পেজ থেকে শুরু করি। কয় নাম্বারটা ছিল, 6 নাম্বার। বলছে যে একটি ট্যানজেন্টের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, সব করাইলাম এগুলো। আচ্ছা, মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এর কাটা 30 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। এবং গ্যালভানোমিটার কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে কাটা 45 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হবে। আই মিন তোমার সূত্রটাই হলো টেন আই ইজ ইকুয়াল টু
আই প্রপোর্শনাল টু টেন থিটা, মানে আইটা কি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, আর হলো থিটাটা কি গ্যালভানোমিটারের বিক্ষোভ কোণ। তার মানে আমরা এখানে কী লিখতে পারি, I1 ডিভাইড বাই I2 ইকুয়াল টু টেন থিটা ওয়ান ডিভাইড বাই টেন থিটা টু। সো তোমাকে সব দেওয়া দিছে, সবই তোমাকে দেওয়া দিছে। কই গেল, আচ্ছা চলেই গেছে। যাই হোক, তোমার সবই তোমাকে দিয়ে দিয়েছে, শুধু কি বের করতে হবে, টেন I2টা বের করতে হবে। পারবা না এখন? অবশ্যই কিন্তু তুমি পারবা। 7 নম্বরে 400 ওহম এবং 800 ওহম দুটি রোধ একটি ভোল্টমিটার শ্রেণীতে যুক্ত করছে, মানে 2টা ওহম ভোল্ট দিছে, শ্রেণীতে যুক্ত করতে বলছে। আই বের করতে পারবো না, বাচ্চাদের জিনিস ভাই, অবশ্যই পারবা। 8 নম্বরে 8 নম্বর কী বলছে যে 2 ওহম মানের অভ্যন্তরীণ রোধের একটি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে। একটি শান্ট ব্যবহারের ফলে ওই প্রবাহ কমে কমে 0.01 হয়। তার মানে শান্টের রোধ কত? তার মানে বলছে তোমাকে শান্টের রোধটা বের করতে বলছে। আচ্ছা, তার মানে তোমার সূত্র কি? সূত্র হবে তোমার IG ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই জি প্লাস এস ইন্টু আই। তোমাকে তোমাকে কী বলছে, শান্টের রোধ বের করতে বলছে, আই মিন এসটা বের করতে বলছে। তোমাকে আইজি দিছে, আই তারা দিছে, জিও তারা দিছে। এখন শুধুমাত্র এসটা বের করতে পারবে না? অবশ্যই কিন্তু তুমি বের করতে পারবা। আচ্ছা, দেন আসো শান্ট কি? শান্ট হলো সমান্তরালে যুক্ত করা এক ধরনের স্বল্প মানের রোধ, এই যে 3 নম্বরটা। দেন আসো 10 নম্বরে 10 নম্বরে কী বলছে, যে 10 ভোল্ট মাপা যায় একটি গ্যালভানোমিটার রোধ দিছে 1000 ওহম। দেন বলছে আচ্ছা, ভোল্টমিটারটি দ্বারা তোমার 45 ভোল্ট পর্যন্ত মাপার জন্য শ্রেণী সমবায়ে কত রোধ যোগ করতে হবে। তার মানে এখানে কি ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি, ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি সূত্র কি? ধরি আর মানে রোধ সমান শ্রেণীতে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। তার মানে আর ইজ ইকুয়াল টু কী হবে, আর ইন্টু n-1। আরটা কি? আরটা হলো যেটা দেওয়া আছে, যেই ওহমটা দেওয়া আছে, কত দেওয়া আছে, ভোল্টমিটারের আগের ওহম 1000। সো আরের জায়গায় কী হবে, এই ছোটো আরের জায়গায় হবে 1000। আর এনটা কি? এনটা হলো যতটুকু মাপা দরকার, কতটুকু মাপা দরকার, 45 ভোল্ট মাপা দরকার। আগে কতটুকু মাপা যেত, 15 মাপা যেত, তো ডিভাইড বাই 15 করলে কী হবে, 3 হবে। তার মানে n ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল টু হবে তোমার 3। তার মানে 3 - 1 2, আর হলো 1000। তার মানে কত আসছে তোমার 2000। তার মানে 2000 মানে রোধ তোমাকে কিসে যোগ করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। সো এই কথাটা কিন্তু মাস্ট মনে রাখবা, যে এ মিটার সমান্তরালে আর ভোল্ট মিটারের ক্ষেত্রে শ্রেণীতে রোধ যুক্ত করতে হয়। সো এই যে 1 নম্বরটা। নেক্সট কালার কোড তোমাদের লাগবে না, একদম সিলেবাস বহির্ভূত, এটা লাগবে না। সো এরই মাধ্যমে কিন্তু আমাদের চলতরিতের এটা বাকি ছিল। তোমার সেকেন্ড পেপারের আর সব অধ্যায় শেষ, মেবি একটা অধ্যায় বাকি ছিল। তোমরা আমাকে কয়েকজন বললা যে ভাই প্লেলিস্টটা শেষ করাই দেন। সো সেজন্যই আমি এটা শেষ করে দিলাম। এতদিন দিতে পারি নাই, কারণ ঝামেলা ছিল। যাই হোক, এই জন্য আজকে কমপ্লিট করে দিলাম। কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, কারো যদি যে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে অথবা আমাকে ইনবক্সে জানাবা, যে কোনো প্রবলেম। আর এক্সাম তো এখন তো ঝামেলা মোটামুটি শেষই, এক্সাম তো হবেই সামনে না। তো সবাই একটু, এতদিন যাই হয়েছে একটু গুছায় পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। সো আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আর গ্রুপে অ্যাড থাকো, এখন তোমাদের জন্য স্পেশাল কিছু আসছে, বুঝছো? জাস্ট কয়েকটা দিনের মধ্যে তোমাদের জন্য আমি স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট করবো। সো এই স্পেশাল নিউজ পাইতে অবশ্যই গ্রুপে অ্যাড থাকবা। আমি এই ইউটিউব মানে এই ক্লাসের ডিসক্রিপশনে আমি তোমার গ্রুপের লিঙ্ক এবং সবগুলো দিয়ে রাখছি, তুমি যাই একটু দেখবা। ওকে, সো আল্লাহ হাফিজ।